কতটুকু পরিমাণ হবে সেটার রেসিপি। হ্যাঁ, আলটিমেটলি এটাই একটা ফিনিশ ম্যাটেরিয়াল তৈরি করার জন্য যত রকমের র মেটেরিয়াল দরকার, ঠিক না? একটা প্যাকিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে র মেটেরিয়াল, অনেক প্রকারের র মেটেরিয়াল থাকতে পারে, কারণ একটা ফিনিশ ম্যাটেরিয়ালের কম্পোনেন্ট তো শুধু একটা না, ঠিক না? অনেকগুলো র মেটেরিয়ালের সমন্বয়ে কিন্তু একটা ফিনিশ ম্যাটেরিয়াল হয়। ওকে, এই যে টোটাল যে র মেটেরিয়াল এবং তার প্যাকেজিং সহ সবগুলোই কিন্তু আপনার বমের ভিতরে থাকবে। বিল অফ মেটেরিয়াল বলে, এসিপির ভাষায় বলে বিল অফ মেটেরিয়াল। আমরা বাংলাদেশি যারা আছি আমরা বলি বম, ঠিক আছে? আবার এই বম আবার আপনি যত্রতত্র জায়গায় বললেন না, আবার রাস্তাঘাটে বলতে পারি না স্যার। আমার এক্স কলিগের একটা ব্যাড এক্সপেরিয়েন্স আছে, শেয়ার করি। সে টিপি মডিউলের কনসালটেন্ট। সে হরতালের দিন বাসে করে যাচ্ছিল একটা ফার্মে, ওই একটা কোম্পানিতে, ওইখানে আপনার এসিপি ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ওইখানে সে কনসালটেন্ট হিসেবে কাজ করে। বাসের মধ্যে সে তাকে ফোন করছে, ফোন করার পর সে বিওএম শিখাচ্ছে, মানে বম শিখাচ্ছে তৈরি করে। তো বাসের সময় নাকি গাড়ির সকল লোক দৌড়াদৌড়ি করে সবাই নেমে গেছে। ওই যত্রতত্র জায়গায় আবার বম বলা যাবে না। তো সবাই মিলে আরে ঘেরাও করে ধরছে যে ভাই আপনি এই ধরনের শব্দ কেন ইউজ করলেন? সে বললো যে না রে ভাই, আমার তো আসলে যখন আইডি কার্ড দেখাইছে তখন বুঝছে যে না, এটা তো আসলে এই ঘটনা, নাহলে তো ও ফাইসা যেত পুরা। বিল অফ মেটেরিয়াল শব্দটাই সুন্দর, যেটা এসিপি ইউজ করে। আমরা বাঙালিরা বম বলি শর্টকাট, ঠিক আছে? আর কেউ কি আসবে মনে হয়? আচ্ছা, আমরা আগের ক্লাসের কিছু রিক্যাপ করি, দেখি আপনাদের কাছে কিছু জানতে চাই, দেখি আপনারা কিছু কোয়েশ্চেন আনসার দিতে পারেন কিনা। এসএপি এসডি মডিউল, যেটা সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মডিউল, এই এসডি মডিউলের কোন কোন জার্নাল গুলো বেসিক কয়েকটা জার্নাল ট্রায়াল ব্যালেন্সে আসে, কেউ কি বলতে পারবেন? আমি কিন্তু জার্নাল গুলো আগে শিখাই, তারপরে কিন্তু এসএপি তে আসে। কি বলতে পারবেন আপনারা? মানে রিক্যাপ করেন, আবার ব্রেনটাকে একটু পিছনের দিকে নিয়ে যান, চিন্তা করেন কি কি জার্নাল বলছিল আপনাদের। ভুলে গেছেন তাই না? আচ্ছা, আমি আবারও বলি। প্রথম হয় সেলস কন্টাক্ট, তারপর সেলস অর্ডার, সেলস অর্ডারকে বেসিস করে ডেলিভারি হয়, তখনই কিন্তু একটা জার্নাল পড়ে। আপনি যখন গুডস আপনার স্টোর থেকে ডেলিভারি করে দিবেন, তার মানে কি স্টোরে থেকে আপনি যখন গুডসকে বের করে দিবেন, তাহলে কি ইনভেন্টরি বাড়বে না কমবে? কমবে। অবশ্যই কমবে, ঠিক না? তাহলে কি ইনভেন্টরি কমবে? যেহেতু আপনি সেলস করতেছেন, তার মানে কি সেলেবল ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স ফিনিশ ম্যাটেরিয়াল, ঠিক না? জি স্যার। তাহলে আপনার ফিনিশ ম্যাটেরিয়াল কমলো, আর বাড়বে কি? সিওজিএস অ্যাকাউন্ট। ঠিক আছে না? তো আপনি 100 কোয়ান্টিটি ডেলিভারি করছেন, আপনি এখন বিল কত কোয়ান্টিটির উপর বিল করতে পারবেন? অবশ্যই 100 কোয়ান্টিটির উপরে বিল করতে পারবেন, কিন্তু তার বেশি আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আপনি যতটুকু ডেলিভারি করছেন ততটুকুই বিল করার পারমিট আছে আপনার, ঠিক আছে? বেশি বিল করলে বা বেশি বিল করা যাবে না, উচিত না।
আমি একটা লজিক বলছিলাম কেন ডেলিভারি আগে ইনভয়েস না, এটা কি মনে আছে আপনাদের? ইনভয়েসের জার্নালটা কি কারো মনে আছে? Account receivable debit, sales credit. হ্যাঁ, সেলস অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। এখানে দুইটা আইটেম দেখেন, একটা হলো ব্যালেন্স শিট আইটেম, অপোজিটে আসতেছে আপনার পিএল আইটেম মানে রেভিনিউ। রেভিনিউ জেনারেট হচ্ছে, আবার ব্যালেন্স শিটের রিসিভেবল বাড়তেছে, ঠিক না? আপনি একটা লোক বা একটা ব্যক্তি বা একটা কাস্টমারকে কখন দেনাদার হিসেবে ঘোষণা করতে পারবেন? যখন তাকে পণ্য দিবেন বা তার পয়েন্টে আপনি গুডস ডেলিভারি করছেন, সে নোটিফিকেশনে বলে দিছে যে আমি গুডস বুঝে পেয়েছি, তখনই আপনি তাকে দেনাদার হিসেবে ট্রিটমেন্ট করতে পারবেন। না হলে কিন্তু আপনি ট্রিটমেন্ট করার রাইটস রাখেন না। আপনি কি আমাকে ইচ্ছা করলে কি দানাদার বলতে পারবেন পণ্য না দিয়ে? অবশ্যই। ক্ষেত্রে অ্যাডভান্স সেলস, এই অপশনটা কি আপনারা দেখছেন? অ্যাডভান্স সেলস, অ্যাডভান্স সেলস দেখায় কিছু কিছু প্রতিষ্ঠানে, ডেলিভারিটা দেখায় পরে সেলসটা দেখায় আগে, ঠিক আছে? তো মাস শেষে ওনারা আবার কি করে, ওই অ্যাডজাস্টমেন্ট জার্নাল দিয়ে এটাকে আবার ঠিক করে। যেমন আপনি সেল দেখাইছেন ১০০ টাকা, ওকে, আপনি ডেলিভারি করলেন ১১০ টাকা বা ৯০ টাকা। তার মানে আপনি সেলস আগে ঘোষণা করে ফেলছেন, ডেলিভারি জার্নালটা পরে দিচ্ছেন। তো আলটিমেটলি আপনাকে যতটুকু পরিমাণ আপনি সেলস তাকে ঘোষণা করছেন ততটুকুই কিন্তু আপনাকে বক্সে দেখাইতে হবে, বেশি কিন্তু আপনি দেখাইতে পারবেন না। কিছু কোম্পানি আমি দেখছি যে তারা ওই অ্যাডজাস্টমেন্ট জার্নাল দিয়ে এটাকে আবার মাস শেষে কারেকশন করে। তো এইটার আসলে আমার মানে আমার পক্ষান্তরে এটার যুক্তিটা আমি আসলে সাথে একমত না। আপনারা কি একমত কিনা আমি জানি না, আমি একমত না। কারণ আমার কথা হলো যে কাস্টমারের এগেইনস্টে কিন্তু আমাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট দিতেই হবে, কোনো উপায় নাই। আপনি যদি অল্প কোয়ান্টিটিও দেন বা বেশিও দেন, তারপরেও কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্ট জার্নাল দিতেই হবে। কারণ আপনি তো সেলস বুকিং এর চেয়ে বেশি দিতে পারবেন না। তাহলে কি হবে, আপনার জিপি রেশিও মিলবে না। সেলস দেখাবে ১০০ টাকা, ডেলিভারি যদি দেখান ১১০ কোয়ান্টিটি ১১০ টাকা, তাহলে কি কক্সের রেশিও মিলবে? মিলবে না কিন্তু, ঠিক না? তাহলে আমরা শুরু করি তাহলে। ১৫ মিনিট অলরেডি পাস হয়ে গেছে। আমার কাছে মনে হয় না আজকে আর কেউ জয়েন করবে। আজকে আমরা অ্যাসেট অ্যাকাউন্টিং নিয়ে বসবো, ঠিক আছে? অ্যাসেট অ্যাকাউন্টিং। কেউ কি আমাকে একটু এক্সপ্লেন করবেন? আমি একজনকে কোয়েশ্চেন করি এখানে। শাহিন মজুমদার, বলতে পারবেন অ্যাসেট এবং ইনভেন্টরি দুইটার মধ্যে পার্থক্য কি? অ্যাসেটটা হচ্ছে, অ্যাসেট বলতে ফিক্সড অ্যাসেট কি বোঝায়, আর ইনভেন্টরিটা কারেন্ট অ্যাসেটের মধ্যে থাকে। আপনি নিজে নিজে চিন্তা করেন যে কোশ্চেনের আনসারটা কি হলো কি না হলো। অ্যাসেটটা হলো স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর ইনভেন্টরি যেটা বললেন এটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। হ্যাঁ, অনেকটা তাই। আরেকটু সহজ করে কেউ বলতে পারবেন
মানে একদম সহজ সরল ভাষায়, বইয়ের ভাষা না। থ্রি ইডিয়টস সিনেমা দেখছেন আপনারা? আমার জি খুব স্যার, ফেভারিট। দেখেছি। আমি সময় পাইলেই দেখি এটা। আমার মনে হয় 50 বার দেখা হয়ে গেছে। আমারও মনে হয় এরকম হয়েছে। আমার খুব ফেভারিট একটা মুভি। দেখবেন, এটা লাইফে আপনাকে কাজে লাগবে। ঠিক আছে? আমি একটা সংজ্ঞা বলি, আপনারা একটু শুনেন তো দেখি। ইনভেন্টরি হলো, ইনভেন্টরি জিনিসটা হলো যে কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হয় এবং একটা থেকে একটা ফিনিশ ম্যাটেরিয়ালে রূপান্তরিত হয়। ঠিক আছে? মানে এটার নেচারটা শুধু চেঞ্জ হয়। ঠিক আছে? আর অ্যাসেট হলো ওই চেঞ্জ করার জন্য তাকে হেল্প করে। কথাটা কি বুঝতে পারছেন আমার? আমি আবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইনভেন্টরি, ইনভেন্টরি জিনিসটা হলো কি যে এটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। ঠিক আছে? চেঞ্জ হয়ে সে একটা রূপ থেকে আরেকটা রূপান্তরে। আমি আমার একটা কলম নিয়ে এসে তো ব্যাগে মনে আছে। ঠিক আছে? সে নিজের ফর্মটাকে সে চেঞ্জ করে। আর এই চেঞ্জ করার জন্য তাকে সাহায্য করে অ্যাসেট। আমার এই সংজ্ঞাটার সাথে কি মিল আছে? হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। আপনি যেটা বলেছেন এটা 100% ঠিক আছে। কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মাধ্যমে বা মেশিনারি বিল্ডিং অবকাঠামো সেটার ভিতর থেকেই কিন্তু আমরা র মেটেরিয়ালটাকে ইনপুট করে দেন আমরা একটা ফিনিশ প্রোডাক্ট পাচ্ছি। হ্যাঁ, আপনারটাও ঠিক আছে। আপনারটা যেটা, এটা হলো একদম স্ট্যান্ডার্ড বইয়ের মধ্যে আছে এরকম সুন্দর করে লেখা। বইয়ের মধ্যেই লেখা। তাহলে আজকে আমরা কি শিখবো যে অ্যাসেট মডিউল। অ্যাসেট মডিউলের ফিনান্সিয়াল রিপোর্টে অ্যাসেট মডিউল খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে ফিনান্সিয়াল রিপোর্টে আমরা যে সকল প্রেজেন্টেশন গুলো তৈরি করি এর ভিতরে কিন্তু একটা অ্যাসেট শিডিউল নামে একটা অপশন আছে। এটা কি জানেন আপনারা? স্যার, আমি একটু স্ক্রিনশট আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই জিনিসটা কি। অনেকে হয়তো জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। ঠিক আছে? তো আমি যারা জানেন না তাদেরকে একটু দেখাই। স্যার নোটসেই থাকে। হ্যাঁ, এটা তো স্যার অ্যাকাউন্টস এর একটা পার্ট, নোটস হিসেবে আমরা দেখাই আর কি। না নোটস না, এটা আপনি ভুল বলতেছেন ভাইয়া। এটা নোটস না, এটাকে বলা হয় অ্যাসেট শিডিউল বলে। অ্যাসেট শিডিউল সম্পর্কে কারো আইডিয়া আছে? দেখা যাচ্ছে? এগুলো আমার হাতে তৈরি করা ফিনান্সিয়াল রিপোর্ট। এগুলো দিয়ে এখনো মিটিং হচ্ছে বড় বড় কোম্পানি গুলোতে। দেখছেন এটা? এটাকে বলা হয় স্যার অ্যাসেট। এটার কথাই বলছেন স্যার? এটা তো নোটস না, এটা হলো আপনার নোটস হলো এইগুলো, এইগুলো হলো নোটস। আর আইএসএন এটাও তো স্যার একটা অ্যাকাউন্টস এর একটা শিডিউল বলে। নোটস, এবং এটা দিতে হয়, এটা হ্যাঁ, বাধ্যতামূলক। হ্যাঁ। হয়তো আপনি নোটস বলতেছেন, আমরা এটাকে অ্যাসেট শিডিউল বলি। হ্যাঁ, শিডিউল আপনি বলতে পারেন, সেটা আমরাও বলি আছে তো শিডিউল, বাট হ্যাঁ, অ্যাকাউন্টস এর ভাষায় এটাকে নোটসই বলতে হয়। হ্যাঁ, এটাও ঠিক আছে।
আমরাও এটা অ্যাসেট শিডিউল হিসেবেই রাখছি, কিন্তু হ্যাঁ যখন আমরা অ্যাকাউন্টস প্রিপেয়ার করি তখন কিন্তু এটাকে বলতেছি নোটস, পার্ট অফ দ্য নোটস, একটা নাম্বার দিয়ে শুরু থেকে, যেমন এটা আসতেছে আপনার অ্যাসেট শিডিউলের যে আমরা যে ফিগারটা অ্যাসেট এটা এখান নিচ্ছি, থেকে এখান স্যার থেকে এখান থেকেই এক যাচ্ছে নম্বর নোটস নোটসটা, এটা। 1 নম্বর নোটস। এটাই আমি হ্যাঁ বলতেছি যে এটা একটা মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ এটা একটা নোটস। আর আমরা নরমালি এটাকে অ্যাসেট শিডিউল, অনেকে অ্যাসেট রেজিস্টার এরকম বলে। এটার অ্যাসেট রেজিস্টারটা আরো ডিটেইল। অ্যাসেট রেজিস্টার না, অ্যাসেট শিডিউলই হবে এটা। অ্যাসেট শিডিউল আর নোটস। হ্যাঁ, এখানে ইনফরমেশন তো থাকতেছে আমাদের যে কস্ট প্লাস কস্ট অ্যাডিশন, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন প্লাস ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার, টোটাল ডেপ্রিসিয়েশন রিটার্ন অন ভ্যালু। তো এটাকে আমরা ওই নোটস হিসেবে রাখতেছি। আপনি যেটা বলছেন অ্যাসেট শিডিউল, আমরাও অ্যাসেট শিডিউল বলি। আচ্ছা, এটার সাথে কারো কি পরিচয় আছে সবার? জি স্যার। আচ্ছা, তার সাথে নাই, তাদেরকে আমরা একটু আজকে ডিটেলস একটু ক্লিয়ার করে দিই জিনিসটা, ঠিক আছে? কারণ আমরা কিছু শুরু করতে হলে তো বেসিক লেভেল থেকে শুরু করতে হবে। অনেকে হয়তো ভালো জানেন, আবার অনেকে এটা অনেকের কাছে এটা নতুন, ঠিক না? এটা সম্পর্কে কে জানেন না একটু শেয়ার করবেন? দেখেন এখানে আসলে লুকোচুরিরও কিছু নাই, বা আমরা এখানে ডিসকাশন করতে আসছি। স্যার স্যার দেখছি কিন্তু কোনো কাজ করি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে কিভাবে তৈরি করে? এটা কিন্তু খুবই একটা সিম্পল ম্যাথমেটিক একটা, ঠিক আছে? কেউ কি এক্সপ্লেন করবেন, না আমি এক্সপ্লেন করবো এটা কি কিভাবে তৈরি করে? হুজুর সাহেব। স্যার এটা হচ্ছে আমাদের এই শিডিউলে প্রতি বছর মানে যখনই কোনো নতুন অ্যাসেট যেটা এই শিডিউলে নাই, এরকম কোনো নতুন অ্যাসেট যদি ইনক্লুড হয় তখন সেটা এখানে অ্যাড করে দেওয়া হয় এবং এটার যে পারচেজ প্রাইসটা এখানে করা হয়। পরবর্তীতে সেটা ডেপ্রিসিয়েশন হয় বা অন্যান্য ইয়ারগুলোতে গিয়ে এটা ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্সটা আসে। আর যে অ্যাসেটগুলো আগে থেকেই আছে সেটা যদি নতুন কিছু এডিশন হয় সেখানে প্রাইসটা অ্যাড করা হয়। যেমন এই যে এডিশনের কলাম আছে, ডিসপোজাল হলে সেখানেই করা হয়, ইনক্লুড করা হয়। প্রত্যেক বছরের যে ডেপ্রিসিয়েশনটা সেটা এখানে চার্জ করা হয়। এখন পর্যন্ত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত সেটাও এখানে শো করে। এভাবেই এটাকে মেইনটেইন করা হয় আর কি। রিভ্যালুয়েশন সম্পর্কে একটু ডিটেলস আপনি বলবেন না আমি বলবো? একটু ক্লিয়ার করবেন আপনি আমাকে? আচ্ছা, রিভ্যালুয়েশন সম্পর্কে তাহলে শোনেন, রিভ্যালুয়েশন জিনিসটা কি। ফর এক্সাম্পল, এই যে অ্যাসেট যে শিডিউলটা দেখতেছেন এটা ধরেন 2022, ওকে? একটা কোম্পানি তার অ্যাসেটের হেলথ বা স্ট্রেংথ যাই বলেন না কেন, কিছুদিন পর 3 or 5 ইয়ার্স পর সে চিন্তা করলো যে না, আমার বর্তমান যে টোটাল অ্যাসেট আছে, ঠিক আছে, এই অ্যাসেটের বর্তমান অবস্থা এবং 3 বছর পর যে প্র্যাকটিক্যাল প্রেক্ষাপটের ভিতরে মালিক পক্ষ মনে করতেছে যে গ্যাপ আছে, যে আইদার এটার দাম বাড়ছে, ঠিক আছে, বা কমছে। মালিক পক্ষ চিন্তা করতেছে যে আমার টোটাল 100 টাকার অ্যাসেট আছে, ঠিক আছে, বুকস অফ অ্যাকাউন্টসে দেখাচ্ছে 100 টাকার অ্যাসেট আছে, কিন্তু না, সে মনে করতেছে যে না, আমার এটা অ্যাসেটটা হইতে পারে 120 টাকা বা 130 টাকা, বা এটার 20 টাকা কম হইতে পারে, অনেক সময় এরকম হয়। তখন কি করে, এটাকে আবার রিভ্যালুয়েশন করে, ঠিক আছে? তো যেমন এখানে দেখেন অ্যাসেটের যে বিভিন্ন ধরনের ক্লাস আছে, এটাকে বলা হয় অ্যাসেটের বিভিন্ন ধরনের ক্লাস, ঠিক আছে? এগুলো হলো বিভিন্ন ধরনের অ্যাসেটের ক্লাস। এই যে অ্যাসেট ক্লাসগুলো, এটি তার একটা কোনো অ্যাসেটের সমন্বয়ে কিন্তু হয় নাই, অনেকগুলো অ্যাসেটের সমন্বয়ে কিন্তু অ্যাসেটের ক্লাসের টোটাল ফিগারটা আসে। যেমন এখানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এই যে টাকাটা আসছে, এটা কি একটা অ্যাসেটের এগেইনস্টে? অবশ্যই না, অনেকগুলো অ্যাসেট থাকতে পারে, ঠিক না? কিন্তু কিউমুলেটিভ
কমিউনিকেটিভ ভাবে একটা অ্যাসেটে আসছে, একটা ক্লাস ওয়াইজ আসছে, প্ল্যান্ট এন্ড মেশিনারিজ। তো মালিক পক্ষ চিন্তা করতেছে যে আমার টোটাল প্ল্যান্ট এন্ড মেশিনারিতে দেখাচ্ছে 100 টাকা, কিন্তু না, আমার আইডিয়া মতে এটা 120 টাকা হতে পারে বর্তমান ফেয়ার ভ্যালু অনুযায়ী, মানে মার্কেট প্রাইস অনুযায়ী। ঠিক আছে, এটা একটা। পক্ষান্তরে তার যদি 100 টাকার ল্যান্ড থাকে, সে চিন্তা করতেছে আমি তো 100 টাকা ল্যান্ড আমি কিনছিলাম, তো ল্যান্ড কেনার পর এই ল্যান্ড 5 ইয়ার্স পর এটা 120 টাকা বা 30 টাকা হয়ে গেছে, কিন্তু আমি বুকস অফ অ্যাকাউন্টস এটা দেখাইনি। ঠিক আছে, এটাও হতে পারে। তো এই যে একটা সার্টেন টাইম পর যখন আবার এটা নতুন করে আবার রেজিস্টারটা করা হয়, মানে ইভ্যালুয়েশন করা হয়, ইভ্যালুয়েশন করার পর এটা দেখা গেছে কি, এটা রিভ্যালুয়েশন করার পর দেখা গেছে কি যে এটা বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে, তো যদি বাড়ে তাহলে কি হয়? ধরুন আমার টোটাল অ্যাসেট 100 টাকা, 5 ইয়ার্স পর আমি একটা সিএ ফার্ম বলেন আর ইন্টারনাল টিম বলেন, সিএ ফার্ম দিয়ে করালেই সবচেয়ে ভালো। এটা ব্যাংকের যে কোনো জায়গায় আপনি সাবমিট করতে পারবেন। সিএ ফার্ম দিয়ে আমি আবার টোটাল অ্যাসেট রেজিস্টারটাকে কারেকশন করলাম, কারেকশন করে আমি দেখলাম কি এটা হয়ে গেছে 130 টাকা। তার মানে কি আমার অ্যাসেটের মূল্য 30 টাকা বাড়লো। এই যে অ্যাসেটের মূল্য 100, এই যে 30 টাকা বাড়লো, তো এটা কি কস্ট প্রাইস থেকে অবশ্যই কিছু না কিছু বাড়ার কারণেই তো রিফ্লেকশনটা আসছে, ঠিক না? যেমন আপনি ল্যান্ড কিনছেন 100 টাকা, বাড়ছে 10 টাকা বা 20 টাকা, এই যে টাকাটা যে বাড়ছে এটা কোথায় চার্জ হবে? ঠিক আছে, এটা চার্জ হবে আপনার ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভের এখানে রিজার্ভ এন্ড সারপ্লাস, এই গ্রুপের আন্ডারে আপনার রিজার্ভ এন্ড সারপ্লাস নামে একটা জিএল থাকবে। ওই সারপ্লাসকে ক্রেডিট করতে হবে আর পক্ষান্তরে আপনাকে অ্যাসেটের প্রাইসটাকে বাড়ায় দিতে হবে। যেমন ল্যান্ড ডেভেলপমেন্ট রিভ্যালুয়েশন 30 টাকা, এরকম একটা জিএল থাকবে। প্যারালালি ল্যান্ড ডেভেলপমেন্ট 100 টাকা, দুইটা জিএল থাকবে। মানে আপনার রিভ্যালুয়েশনের ফিগারটাও আপনি পেলেন এবং প্যারালালি আগের কস্ট প্রাইসটাও আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, তো এই জন্য কিন্তু কোম্পানিগুলো 3 থেকে 5 বছর পর পর অ্যাসেটের রিভ্যালুয়েশনটা করে। আবার অনেক সময় এটা কমতেও পারে, ডিভ্যালুয়েশন হয়ে যায়, মানে কমে যায়। দ্যাট মিন্স পরে তাকে ইমপায়ারমেন্ট করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যে সকল অ্যাসেট গুলো একদম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই হলো আপনার রিভ্যালুয়েশনের এক্সাম্পল। এটা আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করলাম। এবার আপনারা তো প্র্যাকটিক্যাল কাজ করেন, আপনারাও আমার কাছ থেকে আরো ভালো জানতে পারেন, কারণ আমি তো লাস্ট 10 ইয়ার্স শুধু আইটি ডিপার্টমেন্টেই কাজ করলাম। আপনারা তো আপনি প্র্যাকটিক্যাল যেটা বলছেন এটাই 100% কারেক্ট স্যার। আইফআরএস 13 অনুযায়ী আপনি যেটা বলছেন, যদি অ্যাসেটের ভ্যালু কমে যায় তাহলে ইমপায়ারমেন্ট লস দেখাবো, আর যদি বেশি হয় সেটা তো রিজার্ভে নিয়ে যাবো। আমি তো আসলে, হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে, কারণ আমার কাছে মনে হয় এটাই ঠিক। আপনারা আপনারা তো ধরেন অ্যাকাউন্টসে তো ধরেন এই অনেক আগে অ্যাকাউন্টসে কাজ করছে, এরপরে আর অ্যাকাউন্টসে আর কাজ করা হয় না এই সফটওয়্যার নিয়ে যে। তবে স্যার আমরা যদি অ্যাসেটের ভ্যালুয়েশন গুলো নিয়ে করি, এগুলা গভর্নমেন্ট সার্টিফাইড যে সার্ভেয়ার আছে তাদেরকে দিয়ে ভ্যালুয়েশনটা করতে হয়। আমি হ্যাঁ ঠিক হ্যাঁ জানি হ্যাঁ না চার্টার্ড অ্যাকাউন্টেন্টটা করলে হয় কি। হ্যাঁ, সেফ ফার্ম দিয়ে করতে হয়। আবার আমরা নমিনেটেড। যেটা করি স্যার যে গভর্নমেন্ট সার্টিফাইড সার্ভেয়ার দিয়ে করি, এরপর তো সিএ ফার্ম সেটা অডিট করবে, সেটা আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভেয়ার তো যে ল্যান্ডের গুলো করে। হ্যাঁ হ্যাঁ, এটা গভর্নমেন্ট সার্টিফাইড সার্ভেয়ার। হ্যাঁ হ্যাঁ, কিছু সার্টিফাইড কিছু প্রতিষ্ঠান আছে তারা ল্যান্ডের ভ্যালুয়েশন গুলো করে দেয়। কারণ এগুলো করতে হয় এবং এটা ব্যাংকেও অ্যাকসেপ্টেবল হয়, বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাকসেপ্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনি আবার এগুলো যদি ইন্টারনাল টিম দিয়ে করেন তাহলে কিন্তু আবার ব্যাংকে এটা অ্যাকসেপ্ট করানো যাবে না। ইন্টারনাল টিম করলে সেক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে ভালো কোনো সিএ ফার্মে অডিট রিপোর্ট সাইন করবে না। হুম, ঠিক আছে, তাহলে এসিপির ভাষায় আমরা এসিপি তে চলে যাই এখন, ঠিক আছে।
আজকে আমরা বেসিক লেভেলে কথা বলবো, ঠিক আছে? বেসিকটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তখন সিস্টেমের সাথে আমি আপনাদেরকে ক্রস ম্যাচ করাইতে আমার জন্য সুবিধা। কেউ কি আমাকে বলতে পারবেন যে ডেপ্রিসিয়েশনের জার্নালটা কি? ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা, ধরেন প্ল্যান্ট এন্ড মেশিনারি একটা মেশিন, ঠিক আছে? এটা একটা গ্রুপ, মেশিন 1 যার মূল্য 100 টাকা, ঠিক আছে? আমরা স্ট্রেট লাইন মেথড, আমরা তো ডেপ্রিসিয়েশনে কিন্তু বেশ কিছু মেথড আছে। কেউ কি বলতে পারবেন কতগুলো মেথড আছে বা কি কি মেথড আছে? স্ট্রেট লাইন, ডাবল ডিক্লাইন, হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড আছে। রিডিউসিং ব্যালেন্স মেথড, তারপর হচ্ছে আরো অনেকগুলো মেথড আছে। প্রায় 4টার উপরে মেথড আছে টোটাল। এর মধ্যে ইনকাম ট্যাক্সে রিডিউসিং ব্যালেন্স মেথডটা চলে, আর ম্যানেজমেন্ট রিপোর্টের জন্য স্টেট লাইন মেথডটা ইউজ করা হয় বেশি বাংলাদেশে। আচ্ছা, আমার একটা অ্যাসেটের মূল্য কত? 100 টাকা, ঠিক আছে? ধরো এটা লাইফ আমার কত যাবে? 10 ইয়ার্স, ঠিক আছে? 10 ইয়ার্স যদি যায় তাহলে কত পার্সেন্ট করে আমার ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে? 10% না? হ্যাঁ, তাহলে 100 টাকার অ্যাসেটটা যদি 10 বছরের জন্য আমি ডেপ্রিসিয়েশন চার্জ করি তাহলে পার মান্থ আমার কত করে যাবে? 100 টাকায় 1 বছরে কত? 10 টাকা। 10 টাকা। আর 1 মাসে কত? অ্যাসেটের ভ্যালু 120 টাকা ধরলে সুবিধা হবে, তাহলে পার মান্থ 1 টাকা। হ্যাঁ, অ্যাসেটের ভ্যালুটা 120 টাকা ধরলে তাহলে পার মান্থ 1 টাকা করে পড়বে আর কি। পার মান্থ ওই 1 টাকার নিচে আসবে। হ্যাঁ, এখন 1 টাকা কম আসবে। ধরেন এটাকে 150 টাকায় ধরলাম, সমস্যা আছে? সমস্যা নাই, না, ঠিক আছে? এই আপনারা কিন্তু অনেকে এগুলো জানেন, আপনারা কিন্তু আবার বললেন মনে করেন না যে স্যার এগুলো কেন শিখাচ্ছে, ঠিক আছে? 150 টাকা ধরেন, ঠিক আছে? 150 টাকা যদি হয় তাহলে 10% কত আসে 1 মাসের জন্য? 115 টাকা, ঠিক না? না না, না 15 টাকা। 15 টাকা আসে। আর 15 টাকারে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 15 ভাগ 12, এটা হলো আমার পার মান্থ, ঠিক না? পার মান্থ আমার 1 টাকা 25 পয়সা করে চার্জ হবে, ডেপ্রিসিয়েশন চার্জ। তো যদি আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করেন তাহলে 2টা ঘটনা ঘটে, সবাই লক্ষ্য করেন। একটা ঘটনা হলো কি, যে পিএল আইটেমে এক্সপেন্স বাড়ে, আবার এদিক দিয়ে লাইবিলিটিতে দায় বাড়ে, ঠিক না? কস্ট প্রাইস কিন্তু ঠিকই থাকে অ্যাসেট পোর্শনে। ওকে, এখন ডেপ্রিসিয়েশনের ভিতরে কিন্তু 2টা ভাগ আছে। একটা ভাগ কি কপস, একটা হলো ওপেক্স।
এখন আপনারা বলতে পারেন কক্স এবং ওপেক্স কেন, আমি এখনই আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। ফ্যাক্টরির ভিতরে যে সকল মেশিনারিজ এবং আদার অ্যাসেট ইকুইপমেন্ট, এই সকল অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন চার্জ হবে, এটা চার্জ হবে কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে, দ্যাট মিন্স ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে। পক্ষান্তরে হেড অফিস রিলেটেড যে সকল অ্যাসেট, দ্যাট মিন্স ফার্নিচার, হেড অফিসের আইটি ইকুইপমেন্ট, এগুলো চার্জ হবে অ্যাডমিন or selling expenses। এই বিষয়ে কি কারো কোনো দ্বিমত আছে? দেখেন, চিন্তা করেন, এটা হয়তো আমার সাথে, আমার এই লজিকের সাথে অনেকে হয়তো মিল করতেছে না, কিন্তু চিন্তা করে দেখেন বিষয়টা। মানে এক্সপেন্সকে কিন্তু আমি দুইটা গ্রুপে ভাগ করে ফেলছি। একটাকে কক্সের ভিতরে দিয়ে দিছি, দ্যাট মিন্স জিপির ভিতরে, জিপি পার্সেন্টেজের ভিতরে। আমার তো মিলে যাচ্ছে স্যার। মিলছে আপনার? জি স্যার। বেশ কিছু প্রতিষ্ঠানে কিন্তু এই ভুলটা করে, ওই অ্যাডমিন বলেন আর যাই বলেন সব নিয়ে কক্সের ভিতরে মেরে দেয়, কিন্তু ইটস এ রং ট্রিটমেন্ট। এসবের কারণে আমাদের বাংলাদেশের সিএফও এর সাথে আমার ঝগড়াটা বেশি হয়। ঠিক আছে, আমরা যেটা করি স্যার, অ্যাসেটটাকে টোটালি আলাদা রাখি। যেমন এখানে ডেপ্রিসিয়েশন যখন চার্জ করি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ধরেন ফার্নিচার, এগুলোর আবার ক্যাটাগরি হেড অফিস, ফ্যাক্টরি বা যেটা যেখানে কোনো ওয়্যার হাউস, তো সেই ওয়্যার হাউস এইভাবে আলাদা আলাদা করা থাকে বলে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি কোনটা অ্যাডমিনিস্ট্রেটিভ আর কোনটা ফ্যাক্টরি ওয়্যার। এসিপি তো খুব সুন্দর করে ফাইন্ডিংস করা যায়। এসিপি তে আপনার ওই যেগুলো কক্সের ভিতরে চার্জ হবে, এগুলা কক্সের জিএলগুলো চিনিয়ে দিলে অটোমেটিক্যালি কক্সে চলে যায়, আর যেগুলো ওপেক্স এর ভিতরে থাকবে এগুলো অটোমেটিক্যালি ওপেক্সে চলে আসে। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে তারা সবগুলোকে কক্সের ভিতরে চার্জ করে, দ্যাট মিন্স ওপেক্স এর ভিতরে তারা রাখে না, বলে সবই নাকি মেটেরিয়াল উৎপাদনের খরচ। কিন্তু আসলে লজিকটা ঠিক না। আপনার আলটিমেটলি দুইটাই খরচ, কিন্তু রেশিও অ্যানালিসিসে জিপি কে কমায় দেয়, জিপি গ্রস প্রফিট কে কমায় দেয়। ঠিক আছে, তাহলে এটা তো আমরা ডেপ্রিসিয়েশন চার্জটা বুঝলাম। এবার আসেন আমরা অ্যাসেটের আরো কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো নিয়ে আমরা ডিসকাশন করি। ইনটেনজিবল অ্যাসেট, এটা সম্পর্কে আমরা কতটুকু জানি? ইনটেনজিবল অ্যাসেট বলতে কি বুঝো? কেউ কি এক্সপ্লেন করবেন না আমি বুঝাবো? স্যার, যেমন যে অ্যাসেটটা আসলে ধরা যায় না বা ছোঁয়া যায় না, কিন্তু এটা মানে এটার যে অবস্থানটা এটা যে আছে এটা অনুভব করা যায় আর কি, শুধু যেমন হচ্ছে গুডউইল, কপিরাইট, এরকম। আরে ভাই, আপনার এসিপি তো একটা অ্যাসেট। এসিপি একটা অ্যাসেট, সেটা এসিপি তো একটা অ্যাসেট। একটা এসিপি ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে 3 থেকে 5 কোটি টাকা লাগে, ঠিক না? আপনি কি পুরোটা এক বছরের খরচ দেখায় দিবেন? অবশ্যই না। এটা at least 20 ইয়ার্স ধরে আপনি এটাকে ডেপ্রিসিয়েশন দেখাবেন। ঠিক আছে, নিতে পারি, মাইক্রোসফট অফিস নিতে পারি, উইন্ডোজ নিতে পারি। ঠিক আছে, ওইগুলো ধরেন প্রাইসটা অল্প, তো নমিনাল ফিগার। যে সকল সফটওয়্যারের প্রাইস বেশি, ওকে, ওইগুলোকে আপনি ইনটেনজিবল অ্যাসেট হিসেবে দেখাবেন। তাহলে এই বিষয়টা তো ক্লিয়ার। দেখেন, আপনারা কিন্তু দুইজন আমার সাথে নেগোসিয়েশন করতেছেন, বাকিরা কিন্তু চুপ হয়ে আছে। বাকিরা কেন কথা বলতেছে না? এখানে কে কে আছে? আর এইগুলা সব মানে মিলে যাচ্ছে, তো দুজন অ্যান্সার দিলে হয়ে যায়, এর জন্য আমরা আর আসলে দিচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা তো তাইলে অনেক বুদ্ধিমান। যারা বুদ্ধিমান তারা নাকি কম কথা বলে। আচ্ছা, ওকে, আমাদের সাথে আপনারা তাহলে একটু তাল মিলেন। আমাদের ভুল হলে আপনারা একটু হ্যান্ড রেজ করেন যে না স্যার, এখানে অবজেকশন আছে।
এবার Yes, আমাকে sir. একটু বলবেন নাম মিললে তো স্যার অবশ্যই বলবো। অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন এই জিনিসটা কি? স্যার অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে যে অ্যাসেটটা মানে তৈরি করা হচ্ছে এরকম, মানে এখনো পুরোপুরি মানে পূর্ণাঙ্গ একটা অ্যাসেটে রূপান্তরিত হয়নি, অর্থাৎ এটা কনস্ট্রাকশন পর্যায়ে আছে। অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনের ডেপ্রিসিয়েশন রেট কত? ডেপ্রিসিয়েশনটা জানা নেই হবে না। স্যার। এই আনসার দেন কেন? ওনার কাছ থেকে শুনি না। সরি স্যার। কনস্ট্রাকশনের ডেপ্রিসিয়েশন হবে না, ঠিক আছে? কারণ ফর এক্সাম্পল আমি একটা বিল্ডিং করতেছি, বিল্ডিংটা 10 তলা এবং ওইটাকে 100% কমপ্লিট করার পর অ্যাসেটে I16 এ বলা আছে রেডি ফর ইউজ, একদম সুন্দর করে একটা লাইন, রেডি ফর ইউজ। যখন রেডি ফর ইউজ হয়ে যাবে তখন থেকে আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, ঠিক আছে? স্যার এখানে একটা কোশ্চেন ছিল যে সাপোজ আমার 10 তলার বিল্ডিং আছে, এখন আমি এখানে 5 তলা কমপ্লিট করে ফেলছি, আমি ওখানে অফিস স্টার্ট করে দিছি অলরেডি, আপনাকে আর বাকি ডেপ্রিসিয়েশন চার্জ দোকান করতে হবে। তখন তুই করতে হবে। আপনার একটাই ল্যাঙ্গুয়েজ, রেডি ফর ইউজ। ফর এক্সাম্পল আপনি 100 কোটি টাকার একটা মেশিনারিজ কিনে নিয়ে আসছেন, মেশিন, ঠিক আছে? বিশেষ করে স্পিনিং মিলের মেশিন গুলো কিন্তু অনেক দাম, বড় বড় মেশিন দেখছেন আপনারা? এখানে কে জানি স্পিনিং এ কাজ করে? স্পিনিং আমি স্যার আছি আমি আছি। আচ্ছা আচ্ছা, আবার ওই বিএলআরএক্স এর স্পিনিং মিল আছে। এই রাজা, আপনি আমাদের বিএলআরএক্স এর স্পিনিং মিলে তো গেছেন, ঠিক না? তো বিএলআরএক্স এর স্পিনিং মিলে আপনার অনেকগুলো মেশিন আছে। ওই মেশিনগুলো আপনার ধরেন সাপোজ আপনি ইম্পোর্ট করে নিয়ে আসছেন, আনার পর সাইটে এটা ইনস্টলেশন করলো কারা? ওই ধরেন ফরেনাররাই থাকে, এটাকে ইনস্টল করে, মানে কমিশনিং বলে, ইনস্টলেশন কমিশনিং করে এবং এটাকে চালু করে দিয়ে এটা চলে যায়, টেস্ট বেসিসে এটা দেখে এটা চলে যায়, পরে আপনাকে বুঝিয়ে দিয়ে দেয় যে আপনার এটা এইভাবে চালান। এই যে রেডি ফর ইউজ, সে আইদার প্রোডাকশনে আসুক বা না আসুক, তখন থেকে কিন্তু আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। যদি আপনি প্রোডাকশনে আসেন তো ভালো কথা, আর যদি না আসেন তখন থেকে আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। কমিশনিং, হ্যাঁ, ওই যে এটাকে ইয়া করারই, ওইটাকে চালু করার জন্য কমিশনিং করা হয়। এটা স্যার ইরেকশন এন্ড কমিশনিং। এটা হলো আপনার ইরেকশনটা যে হলো এই যে যখন ইলেকট্রিক লাইন ইনস্টলেশন গুলো আছে করে। না, ইলেকট্রিক লাইন গুলো ওয়্যারিং এক কাজগুলো করে তারা, ঠিক আছে? স্যার ইলেকট্রিক, আমরা যেটা ফেস করি সেটা হলো প্রথমে হয় ইরেকশন, মানে মেশিনটা ইনস্টলেশন করা হয়, যেটা হ্যাঁ হ্যাঁ টোটাল সেটআপ হওয়ার পরে এটা যখন তারা ট্রায়াল বেসিসে মেশিনটাকে রান করে হ্যাঁ সেটাকে তারা বলে কমিশনিং। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, মানে কমিশনিং দেখবে ইয়ার আপনার চালু করার সময় কমিশনিং। হ্যাঁ, আপনার একটা প্রোডাকশনেও চালু হোক বা না হোক কিন্তু ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, ঠিক না? এখন আমার একটা কোশ্চেনের আনসার দেন, দেখি কে দিতে পারে। আমি 100 কোটি টাকা দিয়ে একটা অ্যাসেট পারচেজ করে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এই অ্যাসেটটা, এই 100 কোটি টাকা আমি পেমেন্ট করতে পারি নাই, ঠিক আছে? আমি কি করছি, এলটিআর বা ইউপাস বা রিভলভিং লোন, আরএল লোন করে আমি ব্যাংকের মাধ্যমে প্রিন্সিপালকে পেমেন্ট দিয়ে দিছি। দ্যাট মিন্স ওই দেশের বাইরে যে ইম্পোর্টার ছিল তাকে পেমেন্ট দিছি। এখন ওই অ্যাসেটের যে ইম্পোর্টের যে এগেইনস্টে যে আমি ব্যাংক থেকে লোন করে পেমেন্ট দিলাম, ঠিক আছে? ওই পেমেন্টের এগেইনস্টে যে লোনের এগেইনস্টে যে আমার ইন্টারেস্ট আসতেছে, ওই ইন্টারেস্ট কি পার্ট অফ অ্যাসেট কস্ট না উইদাউট কস্ট? দেখি কে আনসারটা দিতে পারে। এখানে ইন্টারেস্টটাকে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে দেখানো হয়, আর প্রিন্সিপালটাকে আমার কস্টটা দেখানো হয়। আরো দু একজন দেখি কি বলে শুনি।
দুইজন দুই রকমের ধারণা দিলেন, আরো কেউ আছেন? আর এখানে ইন্টারেস্ট হিসেবে মানে ক্যালকুলেট হবে, কারণ আমাদের মেশিন পারচেজ করে আমরা অলরেডি মানে এটা রেডি করে ফেলছি ইউজ করার জন্য, কিন্তু এর পরবর্তীতে আসলে যে এক্সপেন্সটা হবে সেটা তো আর এই মেশিনের সাথে রিলেটেড হবে না। আরো কেউ? স্যার সিম্পলি মানে ইন্টারেস্টটা তো ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবেই হবে। আর মেইনলি যেটা হচ্ছে যে আমি মেশিনারিজ পারচেজ করতে যে আমি লোন নেই বা যেভাবে নেই সেটা হলো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমি লোন নিলাম, নিয়ে এটা আমার একটা লাইবিলিটি ক্রিয়েট হবে। লাইবিলিটি যে ইন্টারেস্ট থাকবে সেটা তো আমার ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবেই যাবে। তাতে সে লোনটা আমি অ্যাসেটের জন্য মানে নেই অথবা আমার অ্যাসেট কস্টিং এ কি আপনি বাড়াবেন কিনা, আমার কোশ্চেনটা না ছিল। না 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 অ্যাসেট কস্টিং আমি বাড়াবো না, এটা ইন্টারেস্ট হিসেবেই যাবে, ইন্টারেস্ট এক্সপেন্স আমার যেটা মনে হয়। আর আমি কিছু বলতে পারি? হ্যাঁ অবশ্যই, এটা তো উন্মুক্ত মার্কেট, বলবেন না কেন? আপনাকে আমি না করছি না। হ্যাঁ স্যার আমরা যেটা করছি বা সেটা অ্যাকসেপ্টেড হয়েছে সেটা হলো আমাদের যখন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হয়, আমরা যখন মেশিনারি নিয়ে আসি, হুম। তো প্রজেক্টের স্যাংশনে ইসলামী ব্যাংকের ভাষায় বলে এটাকে গেস্টেশন পিরিয়ড, আর কনজারভেটিভ ব্যাংকগুলা এটাকে বলে মনিটরিং পিরিয়ড। এটা মেবি 1 ইয়ার অর 18 মান্থ এরকম হয়ে থাকে। এটার মেশিনের ক্যাপাসিটি বা ইনস্টলেশনের টাইম অনুযায়ী এটা একটু ভ্যারি করে। তো এই মনিটরিং পিরিয়ডের মধ্যে আমরা যে মেশিনগুলা ইনস্টলেশন করি, এগুলাকে এই খরচগুলাকে যখন আমরা প্রোডাকশনে যাওয়ার বা কমিশনের যাওয়ার আগ পর্যন্ত তো এটাকে আমরা প্রি অপারেটিং এক্সপেন্স হিসেবে রাখি। এই প্রি অপারেটিং এক্সপেন্স কে অ্যালোকেশন করে আমরা যখন অ্যাসেটটাকে বুক ভ্যালু করতেছি, তখন এটা মেশিনের রেশিও অনুযায়ী, ভ্যালু অনুযায়ী এটাকে ভাগ করে দিতে পারতেছি, এবং এটা আমার অডিট ফার্ম থেকে শুরু করে সব জায়গায় আমরা অ্যাকসেপ্টেড করতে পারছি। এখন জিনিসটা হলো স্যার, এখন যদি বলেন অ্যাকাউন্টিং এর এটা রুলস বা আইএস বলেন, আমি এটা ঠিক বলতে পারবো না, এই মুহূর্তে আমার মনে নাই স্যার। ইন্টারেস্ট এক্সপেন্সেস মানে ইন্টারেস্ট এক্সপেন্সটাও আপনার অ্যাসেটের কস্ট প্রাইসের সাথে অ্যাড হবে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এটা এক্স্যাক্টলি স্যার, ওনার কথার সাথে আমি একমত। আপনার আমি কথাটা আপনার এই একটু কথার ঘুরায় সাথে বলছি। আমিও একমত। আমি কথাটা একটু ঘুরায় বলছি কারণ আপনার আমার এই তো কথার একটা সাথে আমিও এভিডেন্স একমত, লাগবে। কিন্তু সে আমার ধরেন স্যার, আমি একটু বলি স্যার, সে ধরেন আমি একটা মেশিন ইম্পোর্ট করে আনলাম, আমি এনে এটাকে 2 বছর ফালায় রাখলাম, ইনস্টলেশন করলাম না। সেক্ষেত্রে কিন্তু ওই যত ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আসবে বা ইন্টারেস্ট অফ লোন, এটা কিন্তু পুরাটাই আমি তখন আর মেশিন ইনস্টলেশন কস্টে দেখাতে পারবো না। আমার একটা পিরিয়ড থাকে ইনস্টলেশন করার এই প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। স্যার আমি যদি একটু বলতাম, হ্যাঁ অবশ্যই, I আমরা তো think ডিসকাশন করতেছি কেন আজকের এই আনসারে আমাদের আমরা কিছু না কিছু নলেজ শেয়ারিং হচ্ছে, ঠিক না? জি স্যার। স্যার আই থিংক এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে। ইন্টারেস্ট কস্টটা চাইলে মানে অ্যাসেটের সাথে ক্যাপিটালাইজও করা যায়, আবার এটা হচ্ছে আপনার ফাইন্যান্স কস্ট হিসেবেও শো করা যায়। এখানে একটা আইএস আছে, আইএস 23 বরোইং কস্ট। সেখানে আই থিংক এটা মেনশন করা আছে যে 23 তে জি আইএস 23 বরোইং কস্ট। আবার চাইলে ইন্টারেস্টটা ফাইন্যান্স কস্ট হিসেবে interest expenses calculated by effective interest method IAS 39 finance charges as to finance lease recognized in আচ্ছা আমার মতামত তো শুনবেন আপনারা। অবশ্যই স্যার। জি স্যার। আমার মতামতটা হলো যে
এটা একটা সার্টেন টাইম থাকবে, যে সার্টেন টাইমটা ধরেন আমরা ইনস্টলেশন এবং কমিশনিং করার আগ পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? ওইটা আমি মনে করি চার্জ করা যাবে, এরপর থেকে আর না। এটা আমার ওপিনিয়ন। এটাই আমি বলেছিলাম যে প্রজেক্ট ফাইন্যান্সিং এ এটা বলাই থাকে, আপনি যখন একটা প্রজেক্ট প্রোফাইল সাবমিট করবেন তখন আপনার মনিটরিং পিরিয়ড কতদিন হবে সেই প্রজেক্ট প্রোফাইলে বলা থাকে, প্রজেক্ট প্রপোজালে বলা থাকে। তো প্রজেক্ট প্রপোজালে যদি যেরকম বলা থাকে, ব্যাংক কিন্তু বরোয়িং কস্টের ইয়েটা ওইভাবেই দেয়। ইভেন তারা এটাকে ক্যাপিটালাইজ করে ফেলে, এটাকে সঙ্গে সঙ্গে সেই ইন্টারেস্টটাকে কিন্তু বড়োয়ারের কাছ থেকে নেয় না, এটাকে হয় ক্যাপিটালাইজ করে ফেলে, ইসলামী ব্যাংক যেটাকে করে সেটা রিটেইন করে, এটাকে যে প্রজেক্ট ফাইন্যান্সিং পিরিয়ডের মধ্যে থেকে এটা ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট চার্জ না করে এটা ডিভাইডেড করে নেয় ইনস্টলমেন্ট ইয়ে দ্বারা। তো এই কথাটাই স্যার আপনার সাথে আমি বলছিলাম যে একটা টাইম থাকে, টাইম, আমি একটা মেশিন আনলাম, আমি যদি এখন ইনস্টল করতে করতে অনেক দেরি করে ফেলি তাহলে কিন্তু আর ওই ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটাকে আমি আর ক্যাপিটালাইজ করতে পারবো না। রাইট। অনেক সময় এমনই হয় যে আমি অপারেশনে যাওয়ার একটা সময় থাকে, এই সময়ের মধ্যে যদি হয়তো 2 মাস বা 3 মাস তারপরে ইন্টারেস্টটা চার্জ হয় বা ইনস্টলমেন্ট শুরু হয়। অর্থাৎ আমার মেশিনটা ক্যাপিটাল মেশিনটা যখন অপারেশনে যাবে তখন থেকে আমার ইনস্টলমেন্ট শুরু হবে। তো ইনস্টলমেন্ট তখন যদি শুরু হয় তখন তো আমার ইন্টারেস্টটা যেটা আসবে সেটা তো আমার ক্যাপিটালাইজ করতে পারবো না, সেটা আপনার ফাইন্যান্স এক্সপেন্স হিসেবে অপারেটিং এক্সপেন্সে দেখানো হয়। এটাও একটা ভালো যুক্তি। কারণ তখন তো সে প্রোডাকশনে চলে আসছে, প্রোডাকশনে চলে আসলে তো আর আপনি এটা স্যার ট্যাক্স অফিসকেও মানাতে পারবে না, কষ্টে দেখাইতে পারবেন না ইচ্ছা করলে, ঠিক না? আপনার মেশিন যদি রানিং হয়ে যাওয়ার সময় হয়, রানিং হয়ে গেলে তো আর আপনি তাকে কস্ট প্রাইস কে তো আর ইনক্রিজ করতে পারবেন না, তখন তো ট্যাক্স অফিস কিন্তু দেখবে স্যার আপনার ব্যাংকের স্যাংশন বা ফাইন্যান্সিং অথরিটির স্যাংশন, বরোইং যে কন্ডিশন, এই কন্ডিশন দেখে কিন্তু সে সবকিছুর ইয়ে করে ফেলবে, সে কিন্তু ফ্যাক্টরি ভিজিটে যায় দেখবে না যে আপনার মেশিন চালু আছে না বন্ধ আছে। হ্যাঁ, আমি ওই সার্টেন টাইমের কথাটা খুঁজে পাচ্ছি না। এটা আছে স্যার, আমার ঠিক মনে নাই, আমরা অনেক আগে হ্যাঁ, একবার যখন ফার্স্ট টাইম কাজ করছিলাম তখন এটা নোট করে রাখছিলাম, এরপরে এটা ভুলে গেছি। কারণ প্রোডাকশনে চলে আসলে তখন থেকে আর আপনি ইচ্ছা করলেও ফাইন্যান্স এক্সপেন্স চার্জ করতে পারবেন না। এর আগ পর্যন্ত যদি আপনি আইডেন্টিফাই হয় এবং তার একটা সার্টেন পিরিয়ড থাকে, আনলিমিটেড পিরিয়ড না কিন্তু আবার। তো 3 মাস বা 6 মাস এরকম একটা পিরিয়ড থাকে। আমার মেশিন ইনস্টলমেন্ট করতে যতদিন সময় লাগবে ইনস্টলেশনে যেতে, হ্যাঁ, অপারেশনে যেতে যে কটা সময় লাগবে একটা সার্টেন পিরিয়ডে ধরা হয় এটা। আর স্পিনিং মিলের ক্ষেত্রে এটা আমরা 18 মান্থস পর্যন্ত নিতে পারি। হ্যাঁ। অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন এবং ডাব্লিউআইপি দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ? ডাব্লিউআইপি টা তো র মেটেরিয়ালের ক্ষেত্রে, আর অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে সিআইপি বলা হয়। এআইইউসি অ্যাসেটের জন্য, আর ডাব্লিউআইপি হলো র মেটেরিয়াল রিলেটেড। এই ধরনের বেসিক জিনিসগুলো কিন্তু যদি একদম ক্লিয়ার থাকে তাহলে কাজ করতে কিন্তু কোনো সমস্যা হয় না। অনেকে এটাকে প্যাচ লাগায় ফেলায়, ঠিক আছে? ডাব্লিউপি শব্দের অর্থই প্রোডাকশনের সাথে জড়িত, ঠিক আছে? অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন হলো অ্যাসেটের সাথে সম্পৃক্ত। তাহলে আজকে
যে সকল বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম, অ্যাসেটের বেসিক টার্ম গুলো নিয়ে ডিসকাশন করছি, ঠিক না? এবং এই অ্যাসেটের ক্লাস ওয়াইজ কিন্তু কিছু রেট আছে। এই রেটটা কিন্তু আপ ডাউন করে আপনার ম্যানেজমেন্ট রিপোর্টে অনেকে অনেকভাবে দেখায়। আবার ইনকাম ট্যাক্সের জন্য আর শিডিউল আছে স্যার। একটা রেট থাকে, ঠিক না? হ্যাঁ, যেমন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের জন্য হয়ে যায়, প্ল্যান্ট এন্ড মেশিনারির জন্য 10%, ঠিক আছে? ফার্নিচার ফিচারের জন্য 10%, এরকম করে বলে দেওয়া আছে এই শিডিউলে। তাহলে আমি অ্যাসেটের পাশাপাশি আরেকটা কোশ্চেন আপনাদেরকে করব। ফরেন প্রকিউরমেন্টের ল্যান্ডেড কস্ট, ঠিক আছে? ফরেন প্রকিউরমেন্টের ল্যান্ডেড কস্ট সম্পর্কে আপনারা কতটুকু জানেন? ঠিক আছে, কারণ এলসি ভ্যালু আমার 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা না, 10,000 ইউএসডি ধরেন। এলসি ওপেনিং চার্জ, মানে এলসি ওপেনিং চার্জ আপনার ধরেন $50। কি কি চার্জ আছে আপনারা জানেন? এলসি ওপেনিং চার্জের ভিতরে কি কি চার্জ কাটে? ইন্স্যুরেন্স আছে, স্যার সুইপ চার্জ আছে, তারপর হচ্ছে সুইপ চার্জ, কেবল চার্জ, স্টেশনারি চার্জ, স্ট্যাম্প চার্জ। আমি বলি শুনেন তাহলে কি কি আছে। সুইপ চার্জ কোম্পানি ওয়াইজ, ব্যাংক ওয়াইজ ভেরি করে, 1,000 থেকে 2,500, 3,000, 5,000 পর্যন্ত কাটে, ঠিক আছে? সুইপ চার্জ। কমিশন কাটে, কমিশনের উপরে 15% ভ্যাট কাটে, স্ট্যাম্প চার্জ কাটে, এলসিএফ চার্জ কাটে, এবং প্যারালালি তারা আদার্স চার্জ নামে অল্প কিছু টাকা কাটে। নেগোসিয়েশন যদি আপনি করে নেন ব্যাংকের সাথে, এটাকে কমানো যায়, ঠিক আছে? এটা হলো এলসি ওপেনিং চার্জ। স্যার সবই তো এখানে লেখা থাকে, এই আদার্সটা বলতে কি বোঝাচ্ছে? আদার্সটা ওই যে ওরা একটা ফাঁক ফুকর, ওরা কিছু খাওয়ার জন্য। স্যার আদার্সটা এখন আর নিতে পারবে না স্যার, ঠিক আছে? এটা বেশ কিছু ব্যাংক এই ফাইজলামিটা করে, আর আপনি যদি ভালো করে এটা স্যার নিতে চাপ পারবে ধরেন না। তাহলে সে নিতে পারবে না। এটা স্যার নিতে পারবে না। এটা আপনি যদি বাংলাদেশ দুর্বল ব্যাংকের ক্লায়েন্ট গাইডলাইনের একটা মাস্টার চার্জ সার্কুলার আসছে, যেখানে এই ধরনের চার্জগুলোকে ডিসঅ্যালাউ করা হয়েছে। এই জুলাই এবার একটা নতুন সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। আপনি যদি দুর্বল গত বছর ক্লায়েন্ট ছিল, হন এবার তাহলে আপনার কাছ থেকে এইভাবে চার্জ কেটে নিবে, আপনি টেরও পাবেন না। আর এটা নেগোশিয়েটিং এর স্যার উপর স্যার অনেক কিছুই কমে। হ্যাঁ, যেমন আমরা এলসি ওপেনিং কমিশন দিই স্যার 0.2%, হ্যাঁ অন্যরা কত দেয় জানি না। আমরা দেই হচ্ছে 0.12%। এটা টোটাল নেগোসিয়েশনের উপর নির্ভর করে, আর কিছুই না। স্যার আমাদের সুইপ চার্জ হচ্ছে 500 টাকা। হ্যাঁ, সুইপ চার্জ অনেকে আবার 3,000 টাকাও দেয়, জানেন আপনি? জি জি, ইভেন কয়েকদিন আগে আমাদের একটা ব্যাংক হচ্ছে এক্সপোর্ট এলসির ক্ষেত্রে ডকুমেন্ট হ্যান্ডেলিং চার্জ 1,000 টাকা করে কাটতো। তা আমরা যখন অবজেকশন দিলাম যেটা 500 কাটতে হবে, তখন তারা আমাদেরকে বললো যে দেখেন অন্য পার্টির জন্য আমরা এই এলসি ভ্যালুর উপরেই হচ্ছে 0.12% কাটে, যেটা প্রায় 60-70 হাজার টাকা বা ভ্যালুর উপরে ডিপেন্ড করে অনেক বেশি হয়। তো ওরা বললো যে আপনাদের জন্য আমরা এটা রাখি। পরে অবশ্য আমরা 500 টাকাতেই নিয়ে আসছি। এটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির উপরে, কোম্পানির সাথে বিজনেস রিলেশনের উপরে। আচ্ছা, আমি এখানে দেখেন কিছু জিনিস লিখতেছি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ধরেন ইন্স্যুরেন্স কোম্পানিকে দিলাম আরো $50, তারপর এটা পোর্টে চলে আসলো, আসার পর এটাকে অ্যাসেসমেন্ট করলাম। অ্যাসেসমেন্ট করার পর দেখা গেল কি আমার অ্যাসেসমেন্টের টোটাল ভ্যালু আসছে $1,000, মানে ডেপুটি কমিশনার অফ কাস্টমস কে দিতে হবে। $1,000 আমি দিলাম বিল অফ এন্ট্রির এগেইনস্টে। বিল অফ এন্ট্রিতে দুইটা পার্ট থাকে, কেউ কি বলতে পারবেন কি পার্ট থাকে?
একটা গ্লোবাল ট্যাক্স থাকে আর একটা হচ্ছে স্যার বাংলাদেশের যে ট্যাক্সটা থাকে সেটা। গ্লোবাল ট্যাক্স মানে আইটেম ট্যাক্সটা আমাদের সার্কুলার অনুযায়ী প্রোডাক্টের উপর ডিপেন্ড করে অনেক সময় জিরো হয় আর কি। গ্লোবাল ট্যাক্সটা অ্যাভয়েড করা যায় না, এটা এইচএস কোড অনুযায়ী নির্ভর করে। জি, গ্লোবাল ট্যাক্সটা অ্যাভয়েড করা যায় না। আবার আইটেম ট্যাক্সটাতে আসেন, এখানে কিছু অপশন আছে কিন্তু ভ্যাট, এআইটি, এটি, সিডি, আরডি, এসডি। সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলারি ডিউটি, কাস্টমস ডিউটি, অ্যাডভান্স ট্রেড, এটি, এটা আগে ছিল এটিভি, এটা এখন এটি। তারপর আছে আমরা এআইটি এবং ভ্যাট। ঠিক আছে, এই যে তিনটা included material cost না without material cost, without asset cost, উইদাউট সাইড এটা হবে না, এটা without। পরে ওই র মেটেরিয়াল দিয়ে আমি কি করলাম, ফিনিশ মেটেরিয়াল তৈরি করলাম, ফিনিশ মেটেরিয়ালটা আমি আমার মার্কেটে সেল করলাম, করার পর আমি যে এই যে এআইটি এটি ভ্যাট দিয়ে আসছি, এটা কিন্তু রিভ্যাট নেওয়া যায়, ঠিক না? তার মানে কি এটা আমার উইদাউট মেটেরিয়াল কস্ট। ঠিক আছে, ভ্যাটের 9.1 এই ফর্মটাতে আপনার পারচেজ রেজিস্টার এবং সেলস রেজিস্টারের ইনফরমেশন গুলো ফিল আপ করে নেট পেমেন্টটা দিতে হয়। আরে আমরা তো যাচ্ছি কোথায়, অ্যাসেট থেকে যেতে যেতে চলে গেলেন তো ভ্যাটে। আপনার তো আমার চেয়ে মনে হয় ভ্যাটটা আরো অনেক ভালো জানেন। ভ্যাটটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যায়, আর এটিটাকে এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেওয়া যায়, আর এআইটিটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা সেটা ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে বা ওই ট্যাক্স বছর শেষে ইনকাম ট্যাক্সের এগেইনস্টে রিটার্ন নেওয়া যায়, ইনকাম ট্যাক্স থেকে এটা মাপ পাওয়া যায় চালানটা দিয়ে। আচ্ছা, আমি এটা দেখানোর মেন উদ্দেশ্য হলো কি জানেন, ধরেন সাপোজ আমি একটা অ্যাসেট ইম্পোর্ট করলাম, ঠিক আছে, তারপর এটার সাথে আছে আমার সিএনএফ কস্ট থাকতে পারে না, তারপর ধরেন আমার ট্রান্সপোর্ট থাকতে পারে, লোডিং আনলোডিং থাকতে পারে। ঠিক আছে, লোডিং আনলোডিং, এখন একটা গুডস আপনার স্টোরেজ হওয়ার আগ পর্যন্ত এটা কি ইনভেন্টরি না গুডস ইন ট্রানজিট? ট্রানজিট স্যার। আরো দেখি দুই একজন বলো কিছু। গুডস ইন ট্রানজিট, গুডস ইন ট্রানজিটই তো। আপনি যতক্ষণ পর্যন্ত না এটাকে রিসিভ করছেন ততক্ষণ পর্যন্ত এটা গুডস ইন ট্রানজিট। রিসিভ করার পর থেকে এটা ইনভেন্টরি হতে পারে, ইনভেন্টরি ক্যাটাগরি হলে, অ্যাসেট হলে অ্যাসেট ক্যাটাগরি হতে পারে। তাহলে এই যে এলসি চার্জেস, ইন্স্যুরেন্স চার্জ, এগুলো কি আপনার কি এক্সপেন্স না কাইন্ড অফ অ্যাসেট? অ্যাসেট, অবশ্যই অ্যাসেট। S2 তে দেখবেন বলা আছে, S2 তে ইনভেন্টরির কোন কোন আইটেম গুলো আপনার অ্যাসেটে ইনক্লুডিং হবে আর কোনটা এক্সক্লুডিং হবে ওইখানে সুন্দর করে বলা আছে। ঠিক আছে, এখন এই যে অ্যাসেটটা আসলো, ইন্টারেস্ট,
ঠিক আছে? তাহলে সাপোজ ইন্টারেস্ট আমি জানতে পারলাম আমার $500 আসছে। এটা হতে পারে 1 কোয়ার্টার, হতে পারে 6 মাসের, বা হতে পারে 9 মাস বা 1 বছরের শর্ট টার্ম লোন, মানে 1 বছরের নিচে। ঠিক আছে? তো এই যে ইন্টারেস্ট চার্জটা, এটা আমি অ্যাসেটের সাথে ইনক্লুড করব কি করব না, এটা কিন্তু আমার ডিসকাশনের মেইন পয়েন্ট ছিল। ঠিক আছে? এটা হলো যে একটা সার্টেন টাইম যদি আমি জানতে পারি যে ওইটার ইনস্টলেশন এবং কমিশনিং, এটা টাইম অফ এগ্রিমেন্ট, এটা আনার পর 3 মাস বা 6 মাস এতদিনের ভিতরে এটাকে ইনস্টলেশন করে ফেলতে হবে, ওই টাইম পর্যন্ত আপনি ইন্টারেস্টটাকে এটার সাথে কস্টের সাথে আপনি অ্যাড করতে পারেন। আর যদি মনে করেন যে না এটা আরো অনেক বেশি সময় হয়ে যাবে, তাহলে আর আপনি ইন্টারেস্টটাকে ওইটার সাথে কস্টের সাথে আপনি আর অ্যাড করতে পারবেন না। ঠিক আছে? তাহলে আজকে আমরা একটু সিস্টেমে চলে যাই। আমরা মোটামুটি আজকে অ্যাসেটের বেশ কিছু বেসিক নিয়ে কথা বলছি, আরো কিছু বেসিক নিয়ে আমরা কথা বলি। স্যার আমরা যেটা কস্টিংটা করতেছি ল্যান্ডেড কস্ট, এটা কি স্যার ক্যাপিটাল অ্যাসেট করতেছি নাকি র ম্যাটেরিয়াল? ক্যাপিটাল অ্যাসেটের জন্য যদি ক্যাপিটাল অ্যাসেট হয় তাহলে ভ্যাটের মূল্যটা স্যার কস্টের মধ্যে চলে যাবে, এটা অ্যাডজাস্ট হবে না? হ্যাঁ, যদি ইনভেন্টরি হয়, র ম্যাটেরিয়াল হয়, তাহলে আপনি ব্যাটটা নিতে হ্যাঁ পারবেন। হ্যাঁ আর এটাই যদি অ্যাসেট হয় তাহলে আর ব্যাটটা নেওয়া যাবে না, কারণ এটা দ্বারা আপনি কোনো, এটা এগেইনস্টে আপনি কিছু বানাচ্ছেন না। ঠিক আছে? যদি এটার আপনার র থেকে আবার নতুন করে ফিনিশ মেটেরিয়াল তৈরি করেন, ওইটা আবার সেল করেন, তখন রিবেটটা নিতে পারবেন, কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে আপনি এটা পারবেন না। আপনি এআইটিটা নিতে পারবেন, ইনকাম ট্যাক্স। মানে পার্থক্যটা আমি দুইটা দিয়ে বুঝাইলাম, একটা হলো ইনভেন্টরি, একটা হলো অ্যাসেট। ঠিক আছে? কারণ আমার এসএপি ক্লাসের ভিতরে আমার বেশিরভাগ কথাই থাকে আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং প্লাস এসএপি। আর আমি যদি স্ট্যান্ডার্ডের বাইরে বলি, আপনারা কিন্তু আমাকে বলবেন যে না আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং এর বাইরে চলে যাচ্ছে। আর আপনি তো ক্লাসই করাচ্ছেন হলো এফআই মডিউলের, তো ফাইনান্সিয়াল তো বলতেই হবে স্যার। হ্যাঁ, তা ঠিক। কারণ বাংলাদেশের মার্কেটে অনেক এফআইসিও আছে, তো তারা অ্যাকাউন্টসে পড়াশোনা করে নাই, আইটি তে পড়াশোনা করে এফআইসি তে কাজ করতেছে। আমি তো ধরেন ফিনান্সে পড়াশোনা করলাম, অ্যাকাউন্টসেও পড়াশোনা করি নাই। এবার বলেন অ্যাসেট ইম্পারমেন্ট এটার মানে কি? ডিসপোজাল, ইম্পারমেন্ট, স্ক্র্যাপিং, এগুলো বলতে কি বোঝো? দুটার মধ্যে ডিফারেন্স কি? উত্তম সাহেব, আমি আপনার কথার সাথে একমত, সাথে আমি একটা কথা অ্যাড করি, মানে একদম সহজ ভাষায়, ডিসপোজাল করলে আমি কিছু টাকা পাই, আর ইম্পারমেন্ট করলে আমি কোনো টাকা পাই না। এটা আমার মানে আমার সাধারণ সেন্সে যদি আমি বলি, কারণ আমি একটা অ্যাসেট ডিসপোজাল করে দিলাম, সেল করে দিলাম, ঠিক আছে, এটা এগেইনস্টে আমি 100 টাকার অ্যাসেট 10 টাকা পেলাম। ইম্পারমেন্ট করলাম, আমি পুরোটাই লসে চার্জ করে দিচ্ছি, এক্সপেন্সে দেখাই দিচ্ছি, কোনো টাকাই পেলাম না। ডিসপোজালে তো ক্যাপিটাল গেইনও হতে পারে। একদম শেষ হয়ে গেল। এটা কি ঠিক আছে? আমার এই
ইয়ার সাথে জি স্যার, ডিসপোজালে তো স্যার ক্যাপিটাল গেইনও হতে পারে, এই ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে শুধু লসই হচ্ছে ইম্পেয়ারমেন্টটা কি পুরো লস না? স্যার। আচ্ছা, আর ডিসপোজালটা কি সেল করে দেওয়া, ঠিক না? ডিসপোজাল করে দেওয়া, এটা গেইনও হতে পারে লসও হতে পারে, দুটোই হতে পারে ডিসপোজাল। যেমন আপনার একটা অ্যাসেট আপনি 10 বছর লাইফ টাইম দিলেন, 10 বছর পর এটা ডেপ্রিসিয়েশন 0 হয়ে গেছে, তারপর বিক্রি করার পর আরো 20 টাকা পাইলেন ফর এক্সাম্পল। এটা স্যার গাড়ি বিক্রি করার ক্ষেত্রে বেশিরভাগ সময় হয়। হ্যাঁ, তখন কিন্তু আপনার এটা কিন্তু অ্যাসেট গেইন হয়ে গেল কিন্তু, ঠিক আছে, ডিসপোজালে। আর ইম্পেয়ারমেন্টটা কি বাধ্যতামূলক লস, ঠিক আছে। স্ক্র্যাপিং, অনেক সময় স্ক্র্যাপিং করি না আমরা অ্যাসেটকে, স্ক্র্যাপটাও কিন্তু সেল হয়, ঠিক আছে। ধরেন সাপোজ এটা এমন একটা অবস্থা হলো যে অ্যাসেটটাকে আমরা বাধ্য করলাম যে স্ক্র্যাপে ট্রান্সফার করে দিলাম, স্ক্র্যাপিং করে ফেললাম। ওই স্ক্র্যাপটা যখন আমরা থোক আকারে বিক্রি করে কিছু টাকা পাই, ওইটাও একটা গেইন, কিন্তু আলটিমেটলি প্রথম স্ক্র্যাপে ট্রান্সফার করতে হয়। ওইটা আদার ইনকামে অনেক সময় দেখায় মানুষ, ঠিক আছে। লস হয়, লসটাকে আবার আদার, এই স্ক্র্যাপ থেকে কিছু টাকা সেল করার পর আদার ইনকামে দেখায়, ঠিক না? আচ্ছা, অ্যাসেটের এর বাইরে আর কিছু আছে? মানে আজকের এই 1 ঘন্টার ডিসকাশনে অ্যাসেটের মোটামুটি আমাদের কভারেজ হয়ে গেছে না? আরো কিছু আছে ভাই? আপনারা কিছু বলতেছেন না যে? ঠিক কেউ আছে, স্যার তাহলে খুঁজে পাচ্ছে না, আমরা, হ্যাঁ, কেউ স্যার খুঁজে পাচ্ছে না। আচ্ছা, তার মানে মোটামুটি কভার হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, একটা অ্যাসেট এসিপি তে একটা অ্যাসেট ক্রিয়েট করি, ঠিক আছে। এসিপি তে অ্যাসেট ক্রিয়েট করার ট্রানজাকশন কোড হলো AS01, ঠিক আছে। বা আমরা এটাকে কন্ট্রোল F দিয়ে AS01 কে নিয়ে আসতে পারি। এই যে দেখেন অ্যাসেট ক্রিয়েট AS01, অ্যাসেট ক্লাস। এই যে আমি এতক্ষণ ক্লাস নিয়ে বললাম, এই যে ধরেন ক্লাস, কোন ক্লাসের অ্যাসেট আমি তৈরি করব? এখানে অনেকগুলো ক্লাস আছে। ফর প্ল্যান্ট, দ্যাট মিন্স ফ্যাক্টরি, ফর হেড অফিস। ওকে, ধরেন আমি মেশিনারিজ এর একটা অ্যাসেট ক্রিয়েট করি। তারপর আছে কোন কোম্পানি কোডের আন্ডারে এই অ্যাসেটটা হবে। ওকে, কোম্পানির কোড নাম্বারটা দিলাম প্যারালালি। সে বলতেছে নাম্বার অফ সিমিলার অ্যাসেট, এই টাইপসের একই অ্যাসেট তোমার কতগুলো? যেমন আপনি 10টা ল্যাপটপ কিনছেন, ঠিক আছে, 10টা, তাহলে কি করবেন? এখানে 10 দিয়ে দিবেন, তাহলে 10 নামে 10টা অ্যাসেট ক্রিয়েট হবে। আর যদি মনে করেন না আপনি একটা কিনছেন, তাহলে একটাই হবে। আমরা একটা দিয়েও দেখবো, 10টা দিয়েও দেখবো, ঠিক আছে। এখানে আমি পরবর্তী স্ক্রিনে আসলাম, আসার পর আমি দিলাম মেশিন 01। ওকে, মেশিন ক্রিয়েট করব, সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা মানে বোঝাচ্ছে কি, অ্যাসেটের ভিতরে কিছু নাম্বার থাকে, কিন্তু সিরিয়াল নাম্বার থাকে বা ওল্ড অ্যাসেট আইডি নাম্বার থাকে। অনেকেই পুরান একটা অ্যাসেট কোড আইডি নাম্বার থাকে, দেয়, কেফে কোড বলে অনেকে। হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা দেয়। ইনভেন্টরি নাম্বার, ঠিক আছে, যেটা নাম্বারটা কত অনেকে নাম্বার হিসেবে ট্রিটমেন্ট করে, ঠিক আছে। ধরুন কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমার 1, আমি 1 পিস কিনব, এখানে আমি পিস দিয়ে দিলাম। ম্যানেজ হিস্ট্রিক্যালি এটাতে টিক মার্ক দিলাম, এবং ইনক্লুডিং অ্যাসেট ইন ইনভেন্টরি লিস্ট, এখানেও আমি ইনভেন্টরি নাম্বার বলতে কি এখানে আমরা যে সিরিয়াল নাম্বার ইউজ করব ম্যানুয়ালি সেটা?
এটা ইনভেন্টরি নাম্বার আপনার, হ্যাঁ ম্যানুয়ালি একটা নাম্বার ইন্টারনাল যদি কেউ ইউজ করে এই জন্য এটা দেয়, ঠিক আছে। অনেকে কিন্তু ওল্ড অ্যাসেট আইডি নাম্বার থাকে কিন্তু, থাকে না? স্যার এটা কি এরকম যে আমাদের 10টা কম্পিউটার আছে, এটা নতুন একটা কম্পিউটার কিনলাম, সেটা 11 নাম্বার? হ্যাঁ অনেকটা এরকম, ঠিক আছে। স্যার এই দুইটা একটা ম্যানেজ ইন্টারনাল, হিস্টোরিক্যালি বলতে? এটা এই যে এই সিরিয়াল নাম্বার আর ইনভেন্টরি নাম্বার এই দুইটাকে রাখা হয়েছে প্রিভিয়াস হিস্ট্রিক্যাল কিছু যদি থাকে সিরিয়াল নাম্বার, অনেকে কিন্তু সিরিয়াল নাম্বার একটা মেইনটেইন করে, ঠিক না? সিরিয়াল নাম্বার তো মেশিনের সিরিয়াল নাম্বারই হতে পারে। এসিপি তে আসে নাই, কিন্তু তার একটা সিরিয়াল নাম্বার আছে, ঠিক আছে। যেমন সিরিয়াল নাম্বার ধরেন এখানে 50 হতে পারে বা 100 হতে পারে, ঠিক আছে। ইনভেন্টরি নাম্বার এগুলো দুইটা কিন্তু ম্যান্ডেটরি পার্ট না, মানে আপনি যদি প্রিভিয়াস কোনো অ্যাসেটের হিস্ট্রি থাকে, আপনার কোনো কিছু ডাটা যদি মেইনটেইন করতে চান বা ওল্ড অ্যাসেট আইডি থাকে, আপনি একটা সিএ ফ্রম দি অ্যাসেট অডিট করার স্যার মডেল নাম্বার তারা কিন্তু টেম্পোরারি কিন্তু একটা ট্যাগিং করে, আবার পার্মানেন্ট ট্যাগিংও করে, এখানে একটা ইন্টারনাল নাম্বার দেয় তারা, ঠিক আছে। মানে ইনভেন্টরি নাম্বার হতে পারে। আর সিরিয়াল নাম্বার বলতে হয়তো আমি যদি ল্যাপটপ আছে, ল্যাপটপের পিছনে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, মডেল নাম্বার দেওয়া থাকে। আর এই সিরিয়াল নাম্বারটা হলো আপনার প্রোডাক্টের গায়ে সিরিয়াল নাম্বার যেটা লেখা থাকে, প্রোডাক্টের মধ্যে একটা সিরিয়াল নাম্বার থাকে, জি স্যার। ঠিক আছে। মেশিনের মধ্যেও কিন্তু একটা নাম্বার থাকে, ওই নাম্বারটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। স্যার মডেল নাম্বারটা কোথায় দিতে হবে? মডেল নাম্বার, জি স্যার। মডেল নাম্বারটা আপনি এই যে এইখানেও দিতে পারেন, এই সেকেন্ড টেক্সটেও দিতে পারেন, সমস্যা নেই। মানে আপনি যদি আরো ডিটেইলস লেভেলে মেইনটেইন করতে চান। মডেল নাম্বারটা তো স্যার লাগে, তাছাড়া তো অ্যাসেট ক্যাটাগরি হ্যাঁ করা লাগে, যায় না। এটা আপনি এই যে দুইটা লাইন কিন্তু আরো আছে, আপনি এখানে যা যা ইনফরমেশন সব কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তারপর আসুন পরের ট্যাবে কি আছে, পরের ট্যাবে আছে কস্ট সেন্টার, ঠিক আছে। কস্ট সেন্টার কেন, আমি কিন্তু বলছিলাম যে প্রত্যেকটা খরচ অবশ্যই কোনো না কোনো কস্ট সেন্টারে চার্জ হবে, ঠিক না? তাহলে কি এই কস্ট সেন্টার আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ আমি এই কস্ট সেন্টারটা দিলাম। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আপনি একটা ভালো কোয়েশ্চেন করছেন। এই যে দেখেন আমি কিন্তু এখানে আমি ভাগ করে দিছি, এই যে দেখেন এই যে এট প্ল্যান্ট দ্যাট মিন্স ফ্যাক্টরি, এই পর্যন্ত এট প্ল্যান্ট হলো আপনার এই যে এখান থেকে এগুলো হলো প্ল্যান্টের জন্য ক্লাস। সেম ভাবে দেখেন ভেহিকেল কিন্তু এখানেও আছে, ভেহিকেলস এট প্ল্যান্ট, ভেহিকেলস এট হেড অফিস, দেখছেন? মানে যেগুলো হেড অফিসের এগুলো ওপেক্স এর আন্ডারে, ঠিক আছে। আর প্ল্যান গুলো হলো কক্স এর আন্ডারে। আপনার ফ্যাক্টরিতেও কিন্তু ফার্নিচার আছে, আইটি ইকুইপমেন্ট আছে, আছে না? সবগুলোই কিন্তু আছে। আবার হেড অফিসেও কিন্তু এগুলো থাকে, ফার্নিচার থাকে, ভেহিকেল থাকে। Okay? আমি যে অ্যাসেটটা তৈরি করতেছি এটা হলো প্ল্যান্ট এন্ড মেশিনারিজ, ঠিক আছে। বা এই যে প্ল্যান্ট এন্ড মেশিনারিজ এটা কি আমার প্ল্যান্টের জন্য তৈরি করতেছি। মেশিন তো প্ল্যান্ট এন্ড মেশিনারি তো আর ওই হেড অফিসে থাকে না, ঠিক না? এটা থাকে কোথায়? এটা ফ্যাক্টরিতে থাকে। তো এটা ডেপ্রিসিয়েশন চার্জটা চলে যাবে কোথায়? ওই ফ্যাক্টরি রিলেটেড যে কস্ট সেন্টার গুলো থাকবে ওইখানে চলে যাবে, ঠিক আছে। ধর আমি এখানে একটা কস্ট সেন্টার দিলাম স্টোর আন্ডারস্কোর, এটা আমার ওই ফর এক্সাম্পলের জন্য এই কস্ট সেন্টারটা আপনার ফ্যাক্টরি কস্ট সেন্টার। ওকে, তারপরে এই ট্যাবে এখানে কিছু ফিল আপ করতে হবে না। এগুলো হলো বেসিক ইনফরমেশন, আপনি কার কাছ থেকে কিনে নিয়ে আসছেন তার যদি ডাটা মেইনটেইন করতে চান আপনি এখানে দিতে পারেন, সমস্যা নেই। কোন ভেন্ডরের কাছ থেকে আপনি নিয়ে আসলেন কিনে ইনফরমেশন গুলো দিতে হবে, ঠিক আছে। এখানে লিজিং এর একটা অপশন আছে, যদি লিজিং মেইনটেইন করতে চান আপনি এখানে লিজিং টাইপটা দিয়ে দিতে পারেন। এবং ডেপ্রিসিয়েশন রেট, এইখানে ডেপ্রিসিয়েশন রেট আসেন, আসার পর আপনি এখানে দেখবেন কি কিছু ডেপ্রিসিয়েশন রেট আমি কাস্টমাইজ করে করছি, যে দেখেন
জেড দিয়ে শুরু, কত পার্সেন্ট আমরা ইউজ করব? ঠিক আছে, যেহেতু আমরা প্ল্যান্ট এন্ড মেশিনারি দিচ্ছি তাহলে 10%। জেড 00, তারপর আছে আপনার ইউজফুল লাইফ। ঠিক আছে, ইউজফুল লাইফ কি 10 ইয়ার্স। ডেপ্রিসিয়েশন আমার কবে থেকে চার্জ হবে? কারণ আমি 1 তারিখ থেকে দিলাম যে ডেপ্রিসিয়েশন 1 তারিখ থেকে চার্জ হবে। ঠিক আছে, এটাকে আমি সেভ করে দিলাম। দেখেন একটা নাম্বার পড়ছে, ঠিক আছে, এই যে একটা নাম্বার, এটা আমার অ্যাসেটের নাম্বার। দেখছেন এসিপি থেকে একটা অ্যাসেটের নাম্বার পড়ছে। তো আমি কি কি ফিল আপ করলাম? আপনার অ্যাসেটের ক্লাস দিলাম এবং তার কোয়ান্টিটি, কোন পার্সেন্টারে তার ডেপ্রিসিয়েশন চার্জ হবে এবং তার লাইফ টাইম কতটুকু হবে, তার ডেপ্রিসিয়েশন রেট। সে 10% দিলে সে অটোমেটিক্যালি 10 নিয়ে নিবে, দিয়ে এবং ডেপ্রিসিয়েশন কবে থেকে স্টার্ট হবে ওটা আমি দিয়ে দিলাম। তো এটা আমার অ্যাসেট একটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাসেট নাম্বারটা ক্রিয়েট করছি, এখনো কিন্তু ওই অ্যাসেটের ভিতর কিন্তু কোনো ভ্যালু আমি দেই নাই, ঠিক না? এখন আমরা কি করব? একটা ভেন্ডরের কাছ থেকে এই অ্যাসেটটাকে পারচেজ করে নিয়ে আসবো। পারচেজ করতে গেলে আমাকে কি করতে হবে? আবার পারচেজ অর্ডার করতে হবে। ওই যে এমএম সাইকেলে মনে আছে আপনাদেরকে দেখাইছিলাম যে ভুলে গেছেন আপনারা? এমএম সাইকেলে জি স্যার মনে আছে, পিআর করতে হবে, তারপর হচ্ছে হ্যাঁ পিআর করতে পিআর হবে, অ্যাপ্রুভ কিউ করতে হবে, পারচেজ অর্ডার করে এই তো। হ্যাঁ, পিআর করতে হবে, একটা কিউ করতে হবে, তারপর অ্যাসেট কি রিসিভ করতে হবে, ঠিক না? তাইলে এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে অ্যাসেট ক্রিয়েট প্রজেক্ট পর্যন্ত আমরা থাকি, কারণ আজকে আমরা বেসিক লেভেলে অনেক ডিসকাশন করছি। এসিপি তে অ্যাসেট ক্রিয়েট করাটাই দেখায়, একটা অ্যাসেটের নাম্বার পড়লো আর কোনো ভ্যালু আসে নাই। তো ভ্যালু আনতে গেলে কি করতে হবে? ওই যে যার কাছ থেকে আমি কিনে নিয়ে আসবো যে ভেন্ডর, ওই ভেন্ডরেরকে একটা পারচেজ অর্ডার দিব, দিয়ে তারপরে অ্যাসেটটাকে আমরা রিসিভ করব। রিসিভ করলে কি আমার একটা ভ্যালু আসবে না? অবশ্যই একটা ভ্যালু আসবে। কারণ এখানে ইনভেন্টরি আপ হয়েছে, এখানে ইনভেন্টরি আপ না হয়ে কি হবে? অ্যাসেট পাবে। ঠিক আছে, এরপরে আমরা এটাকে কিভাবে ডেপ্রিসিয়েশন চার্জ হয় ওইটা দেখবো এবং প্যারালালি ওইটাকে ডেপ্রিসিয়েশন রেট গুলো দেখবো এবং তার ডেপ্রিসিয়েশনের বেসিক সবকিছু দেখে ওটাকে ডিসপোজাল করব, করে ওটাকে সেল করব। ঠিক আছে, কারণ লাস্টে যে দেখো ওই যে আপনার অ্যাসেট কবে থেকে ডেপ্রিসিয়েশন ধার্য করা বা লাস্ট যে এগুলো ছিল ইনফরমেশন গুলো ছিল এগুলো আমি তো জোরে বলেন, আপনি কথা শুনতে পাচ্ছেন? একেবারে লাস্ট স্ক্রিনে যে ইনফরমেশন গুলো ছিল এগুলো কি রিকোয়ার্ড ফিল্ড ছিল? হ্যাঁ হ্যাঁ, কবে থেকে আপনি দেখেন যে আমি দেখাচ্ছি এখানে যেমন AS02, এই যে 01 হলো ক্রিয়েট, 03 ডিসপ্লে, 02 হলো চেঞ্জ, 03 তে যান, এই যে অ্যাসেটটা এন্টার প্রেস করেন, আমরা ডিসপ্লেতে দেখি এই যে দেখেন 10 দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এইখানে দেখেন জেড দিয়ে কিছু ক্যাটাগরি আমি করে রাখছি। সেটা নো ডেপ্রিসিয়েশন, তাহলে কি Z00
আপনি যে 2%, 3%, 5% বিভিন্ন ধরনের একদম 40% পর্যন্ত। ম্যানেজমেন্টের জন্য আমরা একরকম করি, আবার ইনকাম ট্যাক্সের জন্য একরকম। যেটার জন্য যেটা হবে ওইটা আপনি এখানে বসাই দিলে সে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি এই পার্সেন্ট অনুযায়ী সে ডেপ্রিসিয়েশনের জার্নাল ফালাবে। ঠিক আছে? স্যার কবে এটা কি থেকে আপনি ডেইলি হয় চার্জ করতে নাকি চান? মান্থলি হয়? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার এই যে ডেপ্রিসিয়েশন স্টার্ট যে ডেটটা দেওয়া হয়েছে, এখন এটা স্যার আমি অ্যাসেট পারচেজ করার আগেই কেটে বসাতে পারবো? মানে আমরা সাধারণত যেটা ইউজ করি সফটওয়্যার, এখানে প্রথমে অ্যাসেটটা পারচেজ করার পরে তারপর আমরা অ্যাসেট রেজিস্টার নামে একটা স্ক্রিন আছে, ওখান থেকে আমরা এই ডেপ্রিসিয়েশন রেট, তারপরে কবে থেকে এটা ডেপ্রিসিয়েশন স্টার্ট হবে, মানে এখানে যে ইনফরমেশন গুলো আছে ইউজফুল লাইফ, এগুলো আগে আচ্ছা, অ্যাসেটটা আমি পারচেজ আপনার করি কথা বুঝতে তারপরে। পারছি। আমি তো ধরেন ডেপ্রিসিয়েশন স্টার্টটা 1 তারিখ থেকে দিছে তো। তার মানে কি আমি অ্যাসেটটা ক্রিয়েট করছি যে ডেপ্রিসিয়েশন স্টার্ট হবে 1 তারিখ থেকে। তা আমি পারচেজ অর্ডারে যখন অ্যাসেটটা রিসিভ করব তার কয়েকদিন আগে দেখাবো রিসিপ্টটা। কথাটা বুঝতে পারছেন? না, আমি এটা জানতে চাই, মানে আগে আমি পারচেজ করার আগেই তো আর এটা করে দিতে পারি না। না, আমি স্টার্ট ডেটটা বসাইলাম। ফর এক্সাম্পল এটা আপনি চেঞ্জ করে আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। মানে বা আমি ইচ্ছা করলে এটাকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। ঠিক আছে? ওইটা দিয়েও আমি লক করে দিতে পারবো যেটা আমি চাচ্ছি না এটা ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ঠিক আছে? এটাও করা যাবে, সমস্যা নেই। আমি স্টার্ট ডেটটা বসায় রাখলাম। ঠিক আছে? কিন্তু আমার এখন এটা পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস এ নাই। হ্যাঁ? কারণ আমি এটাকে চেঞ্জ করে রাখবো। এই যে চেঞ্জ একটা অপশন আছে, হ্যাঁ? আমি চাচ্ছি না যে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন চার্জ হোক। এই যে ডেপ্রিসিয়েশন ডিএক্টিভ করে দেব আমি। ঠিক আছে? যে এটা 1 তারিখ থেকে এটা ডিএক্টিভ। ওকে? ডিএক্টিভ নট নেসেসারি, নো অ্যাকুইজিশন পারমিটেড স্টার্ট। কারণ এটা এখনো অ্যাকুইজিশন ঢোকে নাই। ঠিক আছে? এজন্য সে পারমিট দিচ্ছে না। এর ভিতরে ভ্যালু আসলেই অ্যাকুইজিশন ভ্যালুটা ঢুকলেই সে পারমিট দিবে। পারচেজই ঠিক করে আছে? নিতে ধরো আমি হবে। অ্যাসেটটা ক্রিয়েট করে ভ্যালু দিলাম এটাকে 100 টাকা, হ্যাঁ? দিয়ে আমি এটাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে চাচ্ছি না। তখন আমি এখানে ডিএক্টিভ করে রাখতে পারবো। কথাটা বুঝতে পারছেন? বা আমি এটা স্যার এটাকে পরেও ডিফাইন করা যাবে আর কি। হ্যাঁ, পরেও ডিফাইন করা যায়। কারণ এটা আমি আজকের ডেটে যেহেতু কিনছি, আজকের ডেটে আমি দিই। এটাও মুক্ত, আপনার লজিকের বাইরে কিছুই না। কারণ মুরগি তো আগে জবাই করা যায় না, ঠিক না? একই মুরগি 2 বার জবাই করা যায় না। কারণ অ্যাসেট ডেপ্রিসিয়েশন স্টার্ট হবে আগে আর আমি কিনছি পরে, তাইলে তো লজিক হবে না, ঠিক না? আপনি এই যে 25 তারিখ দিলাম না আমি, এই 5 দিনের ডেপ্রিসিয়েশন চার্জ হবে কত? এই মাসটা কত? 31 না 30? এই যে 6 দিনের ডেপ্রিসিয়েশন চার্জ হবে এই মাসের জন্য। ও ব্যাকগ্রাউন্ডে ওই 6 দিনের ডেপ্রিসিয়েশন চার্জ করে নেবে, ক্যালকুলেশন করে নিয়ে নেবে। ঠিক আছে? আমার চোখে দেখা অ্যাসেট মডিউলটা অ্যাসেটের সবচেয়ে সুন্দর মডিউল। খুব সুন্দর করে অ্যাসেটের রিপোর্ট দেখা যায়। ঠিক আছে? এমনকি তার এত সুন্দর তার মানে ক্যালকুলেশন গুলো এত সুন্দর করে ডিসপ্লে আসে যেটা আসলে খুবই সুন্দর। নেক্সট ক্লাস আপনাদেরকে যখন দেখাবো আপনাদের খুব ভালো লাগবে দেখে। কারণ এটা আমি একটা অ্যাসেট ক্রিয়েট করছি কিন্তু কোনো ডেপ্রিসিয়েশন এখনো কিন্তু চার্জ হবে না। এটার ভিতরে ভ্যালু আসবে। ঠিক আছে? তারপর আরো অনেক কাজ আছে এটা। যদি ইনস্টলেশন বা কমিশনিং এগুলো থাকে তারপর থেকে সে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। এর আগ পর্যন্ত সে আপনার একটা ট্রানজিট পয়েন্টে থাকবে সে। তার মানে কি ডিএক্টিভ হয়ে থাকবে। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে কি যে সরাসরি কোনো অ্যাসেট ক্লাস সে ক্রিয়েট করবে না। দ্যাট মিন্স এই যে ক্লাসগুলো আছে, অনেকগুলো ক্লাস আছে না এখানে? আমি তো একটা ক্লাস দেখাইছি প্ল্যান্ট এন্ড মেশিনারি। সে কোনো প্ল্যান্ট এন্ড মেশিনারি বা ফার্নিচার এন্ড ফিকচার এখানে সে ক্রিয়েট করবে না। সে ফার্স্ট অফ অল কি করবে? অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন, ঠিক আছে? এই গ্রুপ দিয়ে সে একটা অ্যাসেটকে কিনে নিয়ে আসবে। আনার পর এই অ্যাসেটটা যখন রেডি ফর ইউজ হবে তখন এই অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন থেকে ট্রান্সফার করে উপরের যে ক্লাসে যেটা যাওয়া দরকার তখন ওইখানে ট্রান্সফার করবে। এটা হলো আরেকটা প্রসেস। কথাটা বুঝতে পারছেন? দুইটা প্রসেস কিন্তু। আপনি অ্যাসেটকে সরাসরি
ক্লাস ওয়াইজও আপনি পারচেজ করতে পারবেন, আবার অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনে আপনি পারচেজ করে নিয়ে আসলেন ফর দ্য টাইম বিং, পরবর্তীতে আপনি এটাকে ট্রান্সফার করে দিলেন ওই অ্যাসেটের ক্লাস ওয়াইজ। এটা ডিসিশনটা নির্ভর করবে হলো আপনার যে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট যেভাবে চায় ওইভাবে আপনি করবেন, ঠিক আছে? বা আপনি যেভাবে চান আপনার জুনিয়ররা এভাবে করতে। তাহলে স্যার যেটা দাঁড়ালো, আমরা যখন একটা এলসি আমি করব, কিন্তু দুইটা প্রসেস কথা বলছি। স্যার দুইটা প্রসেসের কথাই বলছি। যে প্রসেসটা বললেন স্যার, সেটা হলো আমরা এলসি থেকে শুরু করে যতগুলা খরচ আসবে সবগুলাকে আমরা অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন হ্যাঁ, নামে রাখবো। ওই ফাইনালি অ্যাসেটের এটাকে ভিতরে বুকিং করতেই থাকবে, ওই অ্যাসেটের যেটা কস্ট প্রাইস বাড়তেই থাকবে। পরবর্তীতে যখন তার মানে একদম সবকিছু দেওয়া শেষ, তখন ওইখান থেকে ট্রান্সফার করে আপনি এই উপরে ক্লাসগুলোতে ট্রান্সফার করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা স্যার তো এটা ওরাকলে রাখি অ্যাডভান্স সেকেন্ডস অ্যাসেট। হ্যাঁ, advance এটা হলো আপনার অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন বা অ্যাসেট আন্ডার, হ্যাঁ অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন বলে, এএইচসি বলে, ঠিক আছে? তবে আমার কাছে এটাই মানে অথেন্টিক মনে হয় যে সরাসরি একটা অ্যাসেটে চার্জ না করে রেডি ফর ইউজার আগ পর্যন্ত চার্জ করলাম, পরবর্তীতে আমরা এটা তো স্যার করা যাবে না, কারণ আমার সবগুলা খরচ শেষ না হলে তো স্যার এর বুক ভ্যালুটা আসতেছে কিন্তু না। আপনার ওই যে কিছু কিছু অ্যাসেট আছে না যে এনি সরাসরি ইউজ করে ফেলে, যেমন আপনার সেক্ষেত্রে আমার ল্যাপটপ, খরচগুলো আমরা প্রভিশন করে নিব। যেমন ল্যাপটপ, ঠিক আছে? ল্যাপটপ আপনি একটা অর্ডার করলেন, আপনার এসে কালকে দিয়ে গেল, আপনি পরশুদিন থেকে ইউজ করা শুরু করছেন। এটা তো স্যার আর ট্রানজিট পয়েন্ট এত কিছু থাকে না ঠিক আছে, স্যার, ওইটা ওইরকম। তো আর মানে ওই ক্লাস ওয়াইজ আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? সব ক্লাসে তো আর এরকম ঘটনা না। এই জন্য বলছি যে আপনার ডিসিশনটা নির্ভর করবে আপনার কি, আপনি কি ওই অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন হয়ে ঘুরে আসবেন না সরাসরি চার্জ করবেন। যেমন আপনার ফার্নিচার, আপনি একটা সোফা কিনে নিয়ে আসলেন, আইনো অফিসে সেটিং করে দিচ্ছেন, শেষ। এখন আপনি যদি চাইলে সরাসরি ফার্নিচার এন্ড ফিকচারের গ্রুপে গিয়ে আপনি সোফা ক্রিয়েট করে তার টোটাল কস্ট প্রাইসটা দিয়েও আপনি চালায় নিতে পারেন, সমস্যা নেই। মানে ওই ট্রানজিট কার্ড দেখানোর দরকার নেই। আলটিমেটলি যে অ্যাসেটটা একটু সময় বেশি লাগবে বা এটার পিছনে কিছু এডিশনাল কস্ট আছে, ওইটার জন্য অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনটা ঠিক আছে। ইন্টারন্যাশনাল ট্রেড হলে স্যার এটা আসতেই হবে, তাছাড়া ইন্টারন্যাশনাল ট্রেড হলে তো একদম মাস্ট, অবশ্যই। আমরা ট্র্যাক করতে পারবো যেটার ভিতরে আসছে। আমরা এই কোম্পানিতে আমরা ডিজাইন করে দিই, ডিজাইন করে দিই, এখন যে যেভাবে চালায় একটা ডিসিশন। স্যার এটা ওই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রসেস এর মধ্যে থাকে। হ্যাঁ, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রসেস। ওকে, আজকের যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন করলাম, আজকে এর বাইরে কি আপনাদের কাছে কি মনে হচ্ছে যে অ্যাসেটের বাইরেও আরো কিছু আছে? এর বাইরে আমার জানা মতো আর কিছু নাই। আপনাদের জানা মতো থাকলে শেয়ার করতে পারেন, কিছু নলেজ আমারও বাড়ো। জি, কেউ কিছু বলতেছেন না আপনারা? স্যার এখানে লিজ অ্যাসেট যেটা, সেটা কিভাবে কি করা যায়? লিজ অ্যাসেট, এটা আসলে ওই লিজ অ্যাসেট গুলো আপনার ওই যে একটা এগ্রিমেন্টের মাধ্যমে হয়তো, ধরেন সাপোজ আপনি কাউকে একটা অ্যাসেট ভাড়া দিলেন, ঠিক আছে? লিজের মাধ্যমে আপনি তাকে দিলেন, যে আপনি লিজে নিলেন, লিজে নিয়ে সেই অ্যাসেটটা ইউজ করতে থাকলো এবং ওইটার এগেইনস্টে সে প্রোডাকশন করতে থাকলো। আমার জানা মতে লিজ অ্যাসেটটা মনে হয় অ্যাসেট আপনি দেখাইতে পারবেন অ্যাসেট শিটে। হ্যাঁ, এটা স্যার এখন দেখানো যায়। হ্যাঁ,
হ্যাঁ, লিজ আপনার ঠিক আছে। কারণ অনেক কোম্পানি আছে যে লিজ নিয়ে কাজ করে, কিন্তু তার নিজস্ব অ্যাসেট নাই, সে এটাকে লিজে নিয়ে এসে এটাকে ইউজ করে সে প্রোডাকশন করে। যেমন এখানে দেখেন আমরা লিজ অ্যাসেট নামে আমরা একটা ক্লাস করে রাখছি, ওই যে লিজ অ্যাসেট লাস্টে অপশন সবগুলোই করে দিই, কাজ করতে গিয়ে যার যেটা সুবিধা। এই কোয়েশ্চনটা কে করলো? উত্তম সাহেব, এতক্ষণ তো এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, আবার এটা কেন? আমরা তো এতক্ষণ তো এই বিষয় নিয়ে কথা বললাম যে আচ্ছা আচ্ছা, অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনটা অ্যাসেট মডিউলেই আছে। আপনি যে সকল অ্যাসেট পারচেজ করে নিয়ে আসবেন ওইটাকে আপনি অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন হয়ে তারপর অন্যান্য অ্যাসেটে ট্রান্সফার করতে পারবেন। বেসিক্যালি যে সকল অ্যাসেট ইম্পোর্টেড, ঠিক আছে, এটার সাথে এডিশনাল অনেক কস্ট চার্জ হয়, ঠিক আছে, বা লোকালও হইতে পারে। ধরেন লোকালি আপনি বড় একটা ট্রান্সফরমার কিনলেন, কেনার পর এটার পিছনে আরো অনেক এডিশনাল চার্জ আছে না, এগুলো চার্জ হয়। তাহলে ওই আপনি অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন হয়ে আপনি মেইন অ্যাসেটে ট্রান্সফার করবেন। ও আচ্ছা আচ্ছা, সিস্টেমে প্রথম যেটা করতে হবে যে আপনার এই যে এখানে আমরা একটা অপশন করে রাখছি অ্যাসেটের ক্লাস ওয়াইজ, ঠিক আছে, এই যে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন বা ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস বা এইউসি, ঠিক আছে, এটা জিরো ডেপ্রিসিয়েশন থাকবে। এই অ্যাসেটটা ক্রিয়েট করার সময় এটা কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। এখানে শুধু একটা অ্যাসেটের পিছনে শুধু তার কস্ট গুলো চার্জ হইতে থাকবে। পরবর্তীতে যখন অ্যাসেটটা রেডি ফর ইউজ হয়ে যাবে তখন এটাকে নেগেটিভ করে ওই উপরে যে সকল ক্লাস আছে ওই ক্লাসে ট্রান্সফার করে দিতে হবে। তার মানে কি অ্যাসেট টু অ্যাসেট ডেবিট ক্রেডিট হবে। ওই ক্লাসে যখন উপর উঠে যাবে তখন সে একটা নির্দিষ্ট হারে সে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। সেটা বুঝতে পারছেন? যেমন আপনার কিছু অ্যাসেট আছে না আপনার ওই যে হ্যামার বা টুলস এন্ড ইকুইপমেন্ট টাইপস এর, এগুলো তো আর আপনার দরকার নাই অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনে ঢোকানো, এগুলো সরাসরি পারচেজ দেখা। এটা নির্ভর করবে আপনার ডিসিশনের উপর যে কোন জিনিসটাকে আপনি সরাসরি চার্জ করবেন, কোনটাকে চার্জ করবেন। যেমন আইটি ইকুইপমেন্ট, ল্যাপটপ কিনছেন, এটা তো অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন নেওয়া দরকার নাই। একটা একটা ল্যাপটপের দাম কত? 40 থেকে 80 90, এটার পিছনে তার এডিশনাল এমন কোনো কস্ট নাই। আপনি একটা ওয়ার্ক অর্ডার দিলে ওই আইটি দোকানদার, আইটি যে বিজনেস যারা করে আপনার বিষয় সে দিয়ে যাবে। এমনকি তারা ওই সবকিছু উইন্ডোজ টিন্ডোজ সেট আপ করে এটা আপনাকে একদম হ্যান্ড ডেলিভারি দিয়ে দেবে। ওইটা অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন ঘুরে আসার একটা এডিশনাল অ্যাডজাস্টমেন্ট জার্নাল দেওয়ার তো দরকার নাই, ঠিক না? সরাসরি আপনি চার্জ করতে পারেন। বা আপনি যদি আর মনে করেন এখানে যে না, একটা ইয়ে ছিল, কোশ্চেন ছিল, সেটা হলো অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন যেগুলো আমরা দেখাবো, যেটা ফিক্সড অ্যাসেট এখনো হয় নাই বা প্ল্যান্ট এন্ড মেশিনারি বিল্ডিং যেটাই হোক, সেই অ্যাসেটটা কি কারেন্ট অ্যাসেটের আন্ডারে থাকবে নাকি ফিক্সড মানে লং টার্ম অ্যাসেটের আন্ডারে যাবে, অর্থাৎ ফিক্সড অ্যাসেটের আন্ডারে যাবে? এই কোয়েশ্চেনটা কে করছে? বুঝলো সাহেব? আমরা বলছি স্যার। কামরুল সাহেব, আপনার তো জরিমানা হওয়া দরকার। আর এটা এসএপি তে কিভাবে এতদিন ইমপ্লিমেন্ট? পর্যন্ত এত স্মার্ট কোয়েশ্চেন করলেন, একটা একদম বোকার মতো একটা কোয়েশ্চেন করলেন। পার্ট অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, ভুলেও বলবেন না এই কথা, যেটা কারেন্ট অ্যাসেট পার্ট অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টেরই এক। হুম, করেন কোয়েশ্চেন, সারাদিন করেন, সমস্যা নাই। হুম, হ্যাঁ, স্পেয়ার পার্টস অ্যাসেট না ইনভেন্টরি আগে বলেন। না, স্পেয়ার পার্টস জিনিসটা কি?
শুনেন উত্তম সাহেব, স্পেয়ার পার্টস আপনি একটা মেশিনের মান্থলি বা ইয়ারলি বা 6 মান্থলি কোয়ার্টারলি যে শিডিউলিং মেনটেন্স করেন, ছোট ছোট ওয়াশার, নাট, বোল্ট, ফিল্টার, ঠিক আছে, এই যে আইটেম গুলো আপনি অ্যাসেটের পিছনে খরচ করেন, হ্যাঁ, ওইগুলো হলো আপনার পার্টস, ঠিক আছে, ওটা কিন্তু আপনার ইনভেন্টরি অ্যাসেট না। অনেকে কনজিউমেবল অ্যাসেটও বলে, বাট এটা আবার মানে এক্সপেন্স এটা হিসেবে দেখা হয়। আনকাউন্টেবল হয়, এটা কনজিউমেবল হিসেবে দিতে পারেন। হ্যাঁ, এটা নির্ভর করে আপনার অ্যাসেটের কতটুকু সে ভ্যালু অ্যাড করে। যেমন সাপোজ এসি। আর ওনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিই স্যার। আচ্ছা দেন, আপনি দেন, তাহলে আমি আর দিলাম না, দেন। এখানে যেটা হয়েছে স্যার, কিছু স্পেয়ার পার্টস থাকে, স্পেয়ার পার্টস এন্ড ইকুইপমেন্টস নামে বা অ্যাক্সেসরিজ নামে আসে, যেগুলার স্থায়িত্ব স্যার 1 বছরের অনেক বেশি হয়। তা আমরা যেটা ইনভেন্টরি আইটেমে রাখি, যেটা 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো রাইট। কিছু কিছু আইটেমস আছে, যেমন আমাদের মেশিনারিজও কিছু আইটেমস আছে, ববিনস বা স্লাইভার ক্যান, এই টাইপস এর কিছু ইয়ে আছে, যেগুলাকে আসলে মেশিনারি বলা চলে না। এটা সাব কম্পোনেন্টস বা সান্ড্রি অ্যাসেট, অনেক ক্ষেত্রে এটাকে অক্সিলারি মেশিন বলে। হ্যাঁ তো হ্যাঁ, এই যে আইটেম গুলা, এটা ইম্পোর্টের সময় কিন্তু ওই স্পেয়ার পার্টস এর যে এইচএস কোড, ওটার আন্ডারে চলে আসে। বাট কিছু জিনিস আছে যেগুলা আমার 5 বছর 10 বছর পর্যন্তও যায়, ইভেন মোর দ্যান 1 ইয়ার। এই জিনিসগুলাকে অনেকেই এটাকে অ্যাসেটে বুক রাখে, আমরাও রাখি। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনার সাথে অ্যাড করি। ফর এক্সাম্পল, আপনি কখন তাকে অ্যাসেট বলবেন বা কখন তাকে স্পেয়ার পার্টস বলবেন। একটা এসির সবচাইতে ভ্যালুয়েবল পার্ট কোনটা বলেন তো? কম্প্রেশন না? তো একটা এসি যদি নষ্ট হয়ে যায়, যদি একটা এসির যদি কম্প্রেশন নষ্ট হয়ে যায়, আপনি যদি ধরেন একটা এসি কিনলেন 100 টাকা, কম্প্রেশনের দাম হলো 70 টাকা, তার মানে কি একটা অ্যাসেটের 70%ই আপনার ক্যারি করে ওই কম্প্রেশনটা, ভ্যালুটা, ঠিক আছে। এখন ওই কম্প্রেসরটা নষ্ট হয়ে গেছে, আপনি কি করছেন, বাইরে থেকে আরেকটা কম্প্রেসর কিনে নিয়ে এসে লাগাইছেন এসিতে, আর ওইটা নষ্ট, এটা আপনাকে ফেলে দিতে হয়েছে বা এটা ওয়েস্টেজ আকার আপনাকে বিক্রি করতে হয়েছে। এই যে এডিশনাল যে চার্জটা আপনি করলেন, ওইটা আপনার অ্যাসেটের কস্ট প্রাইসকে কিন্তু বাড়ায়া দিবে এবং কি লাইফ টাইমকেও সে বাড়ায়া দিবে। এটা হলো আপনার অ্যাসেট। এবং ওই এসির যদি খুব অল্প পরিমাণে টাকার যদি কিছু নষ্ট হয়, ঠিক আছে, যেমন ওই 5% বা 10% আপনার সার্ভিসিং কস্ট হলে এটা ঠিক হয়ে যাবে, ওইটা কিন্তু অ্যাসেট না, ওইটা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অ্যাসেটের ভিতরে ঢুকবে এক্সপেন্স হিসেবে, ঠিক আছে। ওইটা কিন্তু স্পেয়ার পার্টস, ওই যে স্পেয়ার পার্টস যে ইনভেন্টরি আছে, ইনভেন্টরি থেকে আপনি সরাসরি চার্জ করে দিবেন রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, আপনার অফিস ইকুইপমেন্ট বলেন আর ওই এসি কে যে ক্লাসে রাখেন ওই ক্লাসের এক্সপেন্সে চার্জ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? স্যার আমার মনে হয় এটা এখন আসলে মানে আপনার অফিসে যে স্পেয়ার পার্টস গুলাকে অ্যাসেট হিসেবে ট্রিটমেন্ট করতেছে, এটা সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে যে এটা আসলে কতটুকু ভ্যালু ক্যারি করে। যেন আপনি বলতেছেন যে আমার স্পেয়ার পার্টস এর প্রাইস হলো 2 লক্ষ টাকা, এখন কোন মেশিনের জন্য এটা ইউজ হচ্ছে এটাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে। এটা টোটালি হলো আপনাদের মানে ইন্টারনাল ডিসিশন মেকারদের ডিসিশন নিতে হবে। যদি ওই দুটো, হ্যাঁ না, ওই সুযোগটা নাই। এটা আপনাদের এক একটা কোম্পানি এক একটা পলিসি অ্যাপ্লাই করে। যেমন কিছু কোম্পানি বলে কি যে আমি 5,000 টাকার কোনো কিছুকে আমি অ্যাসেট হিসেবে নিব না, এরকম ভাবে ঘোষণা দেয়।
আবার বলে আর কিছু কোম্পানি আছে যে না 20,000 টাকার নিচে কোনো জিনিসকে আমি অ্যাসেট হিসেবে কাউন্ট করব না। এটা এটা কিন্তু একটা ইন্টারনাল একটা ডেলিগেন্স অফ অথরিটি থাকে যে একটা ডিসিশনই হয় ক্লাস মানে কত টাকার ভ্যালু হলে সে অ্যাসেটকে অ্যাসেট হিসেবে ট্রিটমেন্ট করবে। যেমন পাখা, মাথার উপরে যে পাখাগুলো ঘুরে, ঠিক আছে? কিছু, কিছু কোম্পানি এটাকে অ্যাসেট হিসেবে কাউন্ট করে না। আবার কিছু, কিছু কোম্পানি আছে দেখবেন একদম পাই টু পাই এটাকে অ্যাসেট হিসেবে কাউন্ট করে। মানে একেকটা পাখার দাম কত? ২ থেকে ৩,০০০ টাকা। এটাকে অ্যাসেটে অনেকে আনতে চায় না। বড়, বড় কোম্পানি যারা হেলথি কোম্পানি ওরা এটা এগুলাকে এটা আমরা স্যার ইলেকট্রনিক্স গুডস হিসেবে দেখায় দিই স্যার। ঠিক আছে? আবার অনেকে কি করে এটাকে আবার অ্যাসেটের কাউন্টিং এ নিয়ে আসে। এটা হলো টোটালি ইন্টারনাল একটা ডিসিশন যে কত টাকার ভ্যালুর উপরে নির্ভর করবে আপনার অ্যাসেটের প্রাইস গুলো। ঠিক আছে? আবার অনেকে কি করে যে আপনার কি জানি ওই যে ৩ থেকে ৪,০০০ টাকার নিচে কিছু প্রিন্টার মেশিন পাওয়া যায় ছোট, ছোট। এটা তো জানেন। মানে ওয়ান টাইম। ওইগুলোকেও আবার অনেকে অ্যাসেট কাউন্টিং হিসেবে আনে না। ঠিক আছে? কারণ এগুলা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। ওইগুলা অ্যাসেট হিসেবে তারা কাউন্ট করে না। এরা সরাসরি এগুলাকে ওয়ান টাইম অ্যাসেট হিসেবে নিয়ে আনে। আইনে ১ম মাসে এটাকে ডেপ্রিসিয়েশন চার্জ দেখায় দিয়ে এটাকে ভ্যানিশ করে দেয়। এটা স্যার সম্পূর্ণ বিজনেস স্ট্রাকচারের উপর এটা ডিপেন্ড করে বিজনেস স্ট্রাকচারের উপর নির্ভর করবে আপনার ডিসিশন। ঠিক আছে? আননেসেসারি আপনার ফিনান্সিয়াল রিপোর্টটা হেলদি করে লাভ নাই। ঠিক না? এখন আপনি ওই সুতা যদি আপনি অ্যাসেটে নিয়ে আসেন তাহলে তো আর কিছু করার নাই। ডিসিশনটা নিতে হবে বিজনেসের নেচার অনুযায়ী। আমি কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে ক্লাসে একটা জিনিস বলি যে অনেক কোম্পানির একেক কোম্পানির একেক রকমের নেচার, ওই নেচার অনুযায়ী কিন্তু আপনাকে ডিসিশন গুলো নিতে হবে। ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং এর জন্য একরকম চিন্তা করতে হবে। ম্যানুফ্যাকচারিং এর ভিতরে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। ট্রেডিং এর ভিতরে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে? তো যে সিচুয়েশনে যে কোম্পানির ওই পরিবেশের সাথে কিন্তু আপনাকে খাপ খাওয়ায়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে? যেমন আপনার উত্তম সাহেব আপনার যেটা বলতেছেন যে ২ লক্ষ টাকার স্পেয়ার পার্টস। ঠিক আছে? ওই স্পেয়ার পার্টসটা এখানে হয়তো অনেক দামি একটা অ্যাসেট এর জন্য ক্ষুদ্র একটা প্রাইস এটার জন্য হইতে পারে না? আর যদি না এখানে ওই ২ একটা লক্ষ ইস্যুস টাকার থাকে স্যার সবসময়, সেটা হলো ইকোনমিক লাইফ। হ্যাঁ, ইকোনমিক লাইফ যদি মোর দ্যান ইকোনমিক ইয়ার লাইফটা না যদি হয় সেটা 1 ইয়ার কখনোই অ্যাসেট হবে না। হ্যাঁ, 1 ইয়ারের উপরে যদি না হয় তাহলে কিন্তু শেয়ার অ্যাসেট হবে না কিন্তু। সেই ইনভেন্টরিতে থাকতে হবে তাকে। ঠিক আছে? এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তবে স্পেয়ার পার্টস পার্ট অফ ইনভেন্টরি। ঠিক আছে? জি। আজকে আর বেশি ক্যারি অন করতে চাচ্ছি না। আপনারা কি বলেন? আমার আজকে আর আসলে মানে গাড়ি আর চলতেছে না সত্যিকার অর্থে যেটা। মানে আমি আজকে ওই বৃহস্পতি